তো ওই তিনটা বিক্রিয়া ছিল হচ্ছে এরকম যে প্রথমটা হচ্ছে এগুলা ছিল হচ্ছে সব দুধ বিক্রিয়া। নাইট্রোজেনের দুধ বিক্রিয়া কি কি পরীক্ষা আসলেও আসতে পারে। তো তখন হচ্ছে তিনটা ব্যাখ্যা আছে, তিনটাই লিখতে হবে, ঠিক আছে। তোমার যেটা বলছিলাম গতদিন যে এইখান থেকে স্লাইডের থেকে দেখা দেখা পড়ার দরকার নাই। রিয়াকশন যেগুলো পড়বা ওগুলা যাতে হচ্ছে তুমি বইয়ের সাথে মিলায় নাও, বুঝছো। বইয়ের সাথে মিলায় নেওয়াটা অনেক জরুরি। কারণ হচ্ছে তোমার টেম্পারেচার, প্রভাবক, এগুলো তো অনেক ধরনের পার্থক্য থাকতে পারে তোমার বইয়ে যেটা দেওয়া আছে বা এখানে যেটা দেওয়া আছে। কারণ সাধারণত হচ্ছে এগুলো এক এক জায়গায় একরকম থাকে। তুমি নেটে সার্চ দিলে যদি কোনো হচ্ছে ইউটিউবে ভিডিও দেখো বা কোনো জায়গায় নোট কালেক্ট করার চেষ্টা করো, তখন দেখবা যে তোমার বইয়ের সাথে ওগুলার রিয়াকশন গুলো মিলে না, ঠিক আছে। মিলে না বলতে জাস্ট কোন অংশটা মিলে না, প্রভাবক গুলো মিলে না। আর প্রভাবক বলতে হচ্ছে যেগুলো হচ্ছে মলিকুলার প্রভাবক, সেগুলো হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলে যায়, বাট হচ্ছে টেম্পারেচার আর হচ্ছে টেম্পারেচারের যে পরিমাপটা এটা সাধারণত মিলতে চায় না। এটা হচ্ছে তোমার বইয়ে এক এক রকম, এক এক বইয়ে বা এক এক জায়গায় এক রকম করে দেওয়া আছে, ঠিক আছে। এগুলো একটু মিলাই নিয়ে পড়বা। আবার একই বিক্রিয়া হচ্ছে অনেক ধরনের প্রভাবকের মাধ্যমেও করা যায়। তোমার বইয়ে হয়তো বা যে প্রভাবকটা ইউজ করছে অন্য কোনো জায়গায় সেই প্রভাবকটা ইউজ নাও থাকতে পারে, তো বইটা ফলো করাটা একটু বেশি জরুরি। তুমি দেখতে পাচ্ছ রিয়াকশনস অফ বেনজিন যে বের করে রাখছে স্লাইডটা? হ্যাঁ ভাই। আচ্ছা, ঠিক আছে। তো তিনটা বিক্রিয়া ছিল, হ্যালোজেন সংযোজন, আর একটা ছিল হচ্ছে ওজোন সংযোজন। এখান থেকে গ্লাইওক্সল তৈরি করার একটু মনে রাখবা, গ্লাইওক্সল একটু গুরুত্বপূর্ণ। সম্ভবত বইয়ে গ্লাইওক্সল সম্পর্কে কিছু কথা লেখা আছে, তো ওটা একটু পড়ে নিও, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আর ভাইয়া বলো, বইয়ে তো সব আপনি যেভাবে কালকে পড়াইলেন ওভাবে সিরিয়াল বাই সিরিয়াল তো দেওয়া নাই সিরিয়াল ভাইয়া। বাই সিরিয়াল মানে দেওয়া নাই। ধরেন। বেনজিনের মাঝখান দিয়ে আবার অ্যালকেনের বিক্রিয়া কিছু ঢুকাই দিছে। হ্যাঁ আমি হ্যাঁ সিরিয়াল হ্যাঁ। করে নিছি, আচ্ছা। ঠিক আছে। তোমার একটু খুঁজে খুঁজে পড়তে হবে। এরপরে বেনজিনের পরে ঝামেলাটা নাই, বুঝছো। বেনজিনের মধ্যে ঝামেলাটা আছে। বেনজিনের মধ্যে হচ্ছে কিছু বিক্রিয়া ঢুকাই দিছে, বিক্রিয়া আসলে ওগুলো পড়া লাগে। আমি চাইছিলাম ওগুলা বেনজিন শুরু করার আগে পড়ানোর চেষ্টা করতে, বাট পরে মনে হলো যে অ্যালকেনে ঢোকার আগে ওটা পড়ানোর আসলে কোনো দরকার নেই, ওটা তো বেশি কোনো কাজে লাগে না, ঠিক আছে। তো আরেকটা জিনিস হচ্ছে তোমার বইয়ে দুই জায়গায় কথাগুলো লেখা আছে। এক জায়গায় এইভাবে লেখা আছে যে বেনজিন বলয়ে প্রতিস্থাপকের প্রভাব, ঠিক আছে। মানে কি, বেনজিন বলয়ে বিভিন্ন ধরনের প্রতিস্থাপক থাকতে পারে, তার এরকম একটা প্রতিস্থাপক হচ্ছে CH3, মিথাইল মূলক, ঠিক আছে। এখন বেনজিনের সাথে মিথাইল মূলক থাকলে নামকরণের সময় আমরা কি পড়ছি, এটা কি বলা হয়? মিথাইল মূলক থাকলে। মিথাইল মূলক থাকলে বেনজিনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে যে একটা মিথাইল মূলক থাকে। তারা তোমার চেহারাটা দেখাই। মানে অ্যাকচুয়ালি দেখ মিথাইল মূলকটা দেখতে কেমন হয়, এই যে এইটা, ঠিক আছে। আহ মিথাইল মূলক থাকলে হচ্ছে মিথাইল মূলকের চেহারাটা গেল কই? এই যে এইটা মিথাইল মূলক, বেনজিনের একটা হাইড্রোজেনের জায়গায় মিথাইল মূলক আছে, এটা কি বলে? নাম লেখাই আছে অবশ্য, টলুইন বলে না? হ্যাঁ টলুইন বলে যে টলুইন বলে জেলুইন। জেলুইন তো ওইটা না, ওইটা দুইটা থাকে ভাই। না, জাইলিন। জেলুইন না, জাইলিন, হ্যাঁ জাইলিন, সরি জাইলিন। ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার বইয়ে দুইটা অংশ আছে, একটা জায়গায় লেখা আছে প্রতিস্থাপকের ভূমিকা। তো সেখানে টলুইনের ম্যাক্সিমাম বিক্রিয়ার মেকানিজম গুলো দেওয়া আছে, যে বিক্রিয়াগুলো আসলে কিভাবে ঘটতেছে বা ঘটতেছে না, সেই ধরনের বিক্রিয়াগুলো কেন এই ঘটনাটা ঘটবে, কেন ওই ঘটনাটা ঘটবে না, এই ধরনের কিছু ব্যাখ্যা দেওয়া আছে। বাট অনেক জায়গায় এটা টলুইনের ভিতরে দেওয়া থাকে, অনেক জায়গায় এটা বেঞ্জিনের ভিতরে দেওয়া থাকে। আমি এটা বেঞ্জিনের ভিতরে রাখছি। তো টলুইন নিয়ে কোনো পড়ালেখা আমরা করবো না। বেঞ্জিন নিয়ে পুরো আচ্ছা পড়ালেখা শেষ হলে তুমি দেখবা যে তোমার টলুইনে যখন গেছো তখন বেঞ্জিনের পড়ালেখাগুলো আবার নতুন করে রিপিট হয়েছে। তো তোমার কোনো সমস্যা হবে না টলুইন পড়তে, ঠিক আছে। ঠিক আছে। আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, বুঝলাম না কি হচ্ছে। আচ্ছা, যেখানে ছিলাম, তো ওই সিরিয়ালটা হচ্ছে কি, আজকে তোমাকে স্লাইড দিয়ে দিব, বুঝছো। স্লাইড বানানো শেষ, স্লাইডের কাজ শেষ করছি। তো স্লাইডটা তোমাকে দিয়ে দেবো। তুমি চাইলে বই দেখাও, মানে বই দেখে যদি তোমার মনে সিরিয়াল খুঁজে না পাও, তুমি এই সিরিয়াল অনুসারে পড়ে জাস্ট বই থেকে কি করবা, ওই যে প্রভাবক গুলো আর বিক্রিয়া গুলো জাস্ট নোট করে নিবা আলাদা করে, ঠিক আছে। ঠিক আছে। তাহলেই হবে। তোমার এইখানেই তোমার ম্যাক্সিমাম যে বাংলা কথাগুলো লেখা আছে ওগুলো প্রত্যেকটাই ঠিক, বাংলা কথায় কোনো ঝামেলা নেই। ওই প্রভাবক গুলোর মধ্যে একটু ঝামেলা থাকলেও থাকতে পারে টেম্পারেচারের মধ্যে, ঠিক আছে। ধরো কোনো বইয়ে দেওয়া আছে 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা লাগে, ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে, আর কোনো বই 25 থেকে 30 না দিয়ে বললো 27 ডিগ্রি লাগে।
কতটা তো ভুল না, তাই না? ও কারণ 25 থেকে দিলেও হয়, হ্যাঁ 30 থেকে দিলেও হয়, কিন্তু তোমার বইয়ে লেখা আছে 27 টাকা। তো বই ফলো ও করাটা বেটার, বুঝছো? ঠিক আছে। কারণ হচ্ছে তোমার এমসিকিউ গুলো সব বই থেকেই আসবে। আচ্ছা, কোন জায়গায় ছিলাম? এই জায়গায়। তো রিয়াকশনস অফ বেনজিন, এই তিনটা তো পড়লা। এই তিনটা হচ্ছে জুট বিক্রিয়া বলে এগুলাকে। এই তিনটা জুট বিক্রিয়া। জুট বিক্রিয়া তিনটা হয়: হাইড্রোজেন সংযোজন, তারপর হচ্ছে হ্যালোজেন সংযোজন, আর একটা হচ্ছে ওজোন সংযোজন। ঠিক আছে? তারপরে যে বিক্রিয়াটা আমরা এখন পড়বো, এই বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে। প্রত্যেকটা বিক্রিয়া কিভাবে ঘটতেছে, প্রত্যেকটা বিক্রিয়ার কতগুলো করে ধাপ আছে, সবগুলো আমাদেরকে পড়তে হবে, এবং এখান থেকেই বেনজিনের কোশ্চেন গুলো মূলত হয়, বুঝছো? তো বেনজিনের ঠিক আছে। প্রতিস্থাপন বিক্রিয়াটা পড়তে হবে। আচ্ছা আমি একটু আগে শুরু করার আগে বলে রাখি, সেটা হচ্ছে আমার বইয়ে তাহলে আপনি যেটা পড়াতে শুরু করছেন সেটা কি নামে আছে ভাই? একটা আমি পেয়েছি বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এটাই কি? এটাই, হ্যাঁ। ওকে। বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এটাই আমি এখন বলতে চাচ্ছি যে বেনজিনে যত ইয়া পড়াইছিলাম না, বিকারক লিখা দিছিলাম না, মনে আছে? হ্যাঁ হ্যাঁ বিকারক। বিকারক। বিকারক ছিল দুই প্রকারের, একটা হচ্ছে নিউক্লিওফাইল আর একটা হচ্ছে ইলেকট্রোফাইল, তাই না? ইলেকট্রো যে বিক্রিয়াগুলো নিউক্লিওফাইলের কারণে হয় সেগুলো নিউক্লিওফিলিক বিক্রিয়া বলে, যেগুলো হচ্ছে ইলেকট্রনের কারণে হয়, ইলেকট্রোফাইলের কারণে হয়, সেগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া বলে। নিউক্লিওফাইল আবার হ্যাঁ দুই ধরনের, একটা হচ্ছে চার্জ যুক্ত আর একটা হচ্ছে প্রোটন। যেহেতু হচ্ছে নিউক্লিওফাইল, তার মানে এরা সবাই নেগেটিভ। আর যদি চার্জ ছাড়া নেগেটিভ। হয়, প্রোটন হয়, তাহলে হচ্ছে এদের ইলেকট্রন ঘাটতি রয়েছে, তাই না? ইলেকট্রন ঘাটতি থাকলেই তো ইলেকট্রনের দিকে আকর্ষিত হবে। আবার হচ্ছে ওকে। ইলেকট্রোফাইল হচ্ছে আবার, সরি আমি নিউক্লিওফাইল উল্টা বলে ফেলছি, সরি সরি সরি। নিউক্লিওফাইল হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন আছে, ঠিক আছে? মুক্তজোড় ইলেকট্রন, আমি উল্টা বলছি, সরি। দাঁড়াও, ক্যামেরাটা অন করি, একটু লিখেই দেখাই। আমার সাদা কাগজ শেষ হয়ে গেছে, আমার খেয়াল ছিল না, তো খাতায় আঁকতেছি। দেখো, তো ইলেকট্রোফাইল, তাই না? ইলেকট্রোফাইল এখন দুই ধরনের হয়। একটা হচ্ছে চার্জ যুক্ত, যেটাতে চার্জ বিদ্যমান, আর একটা হচ্ছে প্রশম। প্রশম মানে কোনো চার্জ নাই। এখন চার্জ ইলেকট্রোফাইল নেই। মানে ইলেকট্রনের দিকে আকর্ষিত হয়। ইলেকট্রনের দিকে কারা আকর্ষিত হবে? যাদের চার্জ হচ্ছে পজিটিভ, পজিটিভ হ্যাঁ। ঠিক আছে? চার্জ হচ্ছে পজিটিভ। আবার প্রশম হলে আমাকে এমন একটা প্রশম, মানে কোনো চার্জ নাই কিন্তু হচ্ছে কি ইলেকট্রনের প্রতি আকর্ষিত হয়। কোন ক্ষেত্রে এটা ঘটবে? যখন কোনো জায়গায় ইলেকট্রন পজিটিভের ঘাটতি ক্ষেত্রে থাকবে। বলে। আচ্ছা নেগেটিভ। নেগেটিভ। ইলেকট্রন ঘাটতি মানে কি? ইলেকট্রন ঘাটতি মানে হচ্ছে অষ্টক সংকোচন ঘটে যেসব জায়গায়, হুম হুম মানে হচ্ছে লুইস অ্যাসিড। হুম হুম, ওটা আগে পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ যেমন AlCl3, AlCl3 তে হচ্ছে তোমার ইলেকট্রন ঘাটতি থাকে বলে হচ্ছে সেগুলো হচ্ছে ইলেকট্রোফাইল হয় এবং হচ্ছে ইলেকট্রনের দিকে আকর্ষিত হয়। তাহলে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল আবার দুই ধরনের, চার্জ আছে আর একটা হচ্ছে চার্জ নাই। নিউক্লিওফাইল মানে হচ্ছে ধনাত্মকের প্রতি আকর্ষিত হয়, তাহলে চার্জ হবে অবশ্যই নেগেটিভ, নেগেটিভ ঠিক হবে। আছে? চার্জ হবে নেগেটিভ। এখন চার্জ নাই এমন কারা হচ্ছে নিউক্লিয়াসের দিকে আকর্ষিত হবে বা পজিটিভের দিকে আকর্ষিত হবে? যাদের হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান, বুঝতে পারছো? যাদের হচ্ছে মুক্তজোড় হ্যাঁ ইলেকট্রন বিদ্যমান থাকবে তাদেরকে আমরা বলতেছি হচ্ছে নিউক্লিওফাইল। তো এই বিক্রিয়াগুলো হচ্ছে ইলেকট্রোফাইল বিক্রিয়া, নিউক্লিওফাইল বিক্রিয়া, সেটাই হচ্ছে এখানে তৈরি বলতেছি, বুঝছো? এখন হচ্ছে বেনজিনের ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো হয় ওগুলো সবই হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া। কারণ হচ্ছে বেনজিনে যে পাই ইলেকট্রন গুলো থাকে, ঠিক আছে? সেই পাই ইলেকট্রনের দিকে, পাই ইলেকট্রনটাকে যদি আমরা কোনোভাবে মুক্তজোড় হিসেবে তৈরি করতে পারি তাহলেই হচ্ছে তোমার সেখানে ইলেকট্রোফাইল গুলা যায়, বুঝছো? ইলেকট্রোফাইল কি কি আছে? ওকে। CH3 আছে, OH আছে, তাই না? তারপর NO2 আছে, NO2 না NH2, আচ্ছা NO2। এরকম হচ্ছে যে বিক্রিয়াগুলো ঘটে সেগুলো হচ্ছে নিউক্লিওফিলিক বিক্রিয়া। তো আমরা সবগুলা বিক্রিয়া দেখবো, বুঝছো? এনে দেখো কি কথাটা লেখা আছে, এটা একটু পড়ো। উম, হ্যাঁ। বেনজিন সহ সমস্ত অ্যারোমেটিক যৌগের মূল বিক্রিয়া হলো প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিন চক্র বেশি স্থায়ী বলে এর অণু থেকে হাইড্রোজেন পরমাণুকে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিস্থাপক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিস্থাপিত করা যায়। নিম্নে এ ধরনের কয়েকটি বিক্রিয়া উল্লেখ করা হলো যাতে বেনজিন বলে কয়েকটি গ্রুপ সরাসরি হাইড্রোজেন পরমাণুর স্থান দখল করে। তো আমরা এখন পড়বো হচ্ছে কিভাবে বিক্রিয়াগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে? ওকে। আচ্ছা দেখো, হ্যালোজেনেশন।
হ্যালোজেনেশন মানে কি, বেনজিনে আমরা হচ্ছে হ্যালোজেন প্রবেশ করাবো, হুম, ঠিক আছে। বেনজিনে হ্যালোজেন প্রবেশ করাচ্ছি, এটা হচ্ছে একদম বেনজিন, বেসিক বেনজিন। বেনজিনের মধ্যে হচ্ছে আমরা ক্লোরিনের বিক্রিয়া করতেছি। হ্যালোজেনের মধ্যে কে কে আছে? হ্যালোজেনের মধ্যে আছে, হ্যালোজেন কে কে বলো? হ্যালোজেন, ক্লো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আয়োডিন, অ্যাসিটিন, আরেকটা আছে কি জানি, ওটার নাম জানা দরকার নেই, ওটার কোনো দরকার নেই আপাতত। ওটা হচ্ছে তোমার এই যে রিসেন্টলি নামকরণ করা হয়েছে, বুঝছো? তো হুম, হুম। হ্যালোজেন সমূহের বাহক, এখানে বাহক বলতে বোঝানো হয়েছে যে এখানে হচ্ছে কি ধরনের, আর আমরা হচ্ছে ইয়ে ইউজ করতেছি, কি বলে এটাকে, কি ধরনের হচ্ছে প্রভাবক ইউজ করতেছি, বুঝছো? সবগুলোই শুষ্ক, AlCl3 অথবা হচ্ছে FeBr3 বা FeCl3। এখন কথা হলো যে কোনটা কখন চুজ করব। যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া হবে আমাকে চুজ করতে হবে AlCl3, যখন ব্রোমিনের সাথে বিক্রিয়া হবে তখন আমাকে ইউজ করতে হবে FeBr3। ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে তুমি ফেরাম ব্রোমাইড ইউজ করলে ওটা হবে না, আবার হচ্ছে ব্রোমিনের সাথে বিক্রিয়া করতেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করলে সেটা হবে না, বুঝতে পারছো? আচ্ছা। হুম। তো প্রভাবকটা বুঝলা, প্রভাবকটা অবশ্যই শুষ্ক হইতে হবে, আর্দ্র হইলে হবে না, হুম। এটা আবার কিছু গুরুত্বপূর্ণ জিনিস এই জায়গায়, বুঝতেছো তো? এখন কথা হইলো এই বিক্রিয়াগুলো অ্যাকচুয়ালি কিভাবে ঘটে। আহ ঠিক আছে, সেই বিক্রিয়াগুলো হচ্ছে তোমার মেকানিজম পড়তে হয়, একাধিক ভাবে প্রতিস্থাপিত করা যায়, বুঝছো? যখন হচ্ছে একটা চলে গেল তারপর ধীরে ধীরে সবগুলাই রিপ্লেস করা যায় একটা হাইড্রোজেন ছাড়া, ঠিক আছে। ওকে। এই যে সিরিজটা দেখতেছো, দেখো কি হয়, প্রথমে ছিল C6H6, মানে বেনজিন ছিল, বেনজিনের সাথে ক্লোরিন যখন বিক্রিয়া করাইলা একটা ক্লোরিন ঢুকছে। আবার যখন একটা হ্যাঁ, ক্লোরিন ঢোকার পর যখন আবার তুমি ক্লোরিন দিয়ে বিক্রিয়া করাতে যাবা তখন কি হবে, দুইটা আবার ক্লোরিন। হচ্ছে আরেকটা ক্লোরিন ঢুকবে, দুইটা ক্লোরিন হবে, এভাবে ধাপে ধাপে চেঞ্জ করে তুমি হচ্ছে পাঁচটা ক্লোরিন ঢুকাতে পারবা এই জায়গায়, ঠিক আছে। ওকে। আচ্ছা, এই গেল হচ্ছে বেনজিন। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে যে বেনজিনের সাথে ক্লোরিন ও ব্রোমিন এরূপ বিক্রিয়া করলেও আয়োডিন এই বিক্রিয়া করে না। ইম্পর্টেন্ট জিনিস। তাহলে হচ্ছে তুমি কি কি পাইলা, তুমি ক্লোরিন আর ব্রোমিন নিয়ে এই জিনিসটা বিক্রিয়াগুলো করতে পারবা, আয়োডিন, অ্যাসিটিন, ফ্লোরিন বাদ, ও, বুঝছো? এখানে তার জাস্ট মানে আয়োডিনের কথা লেখা আছে, তোমার হচ্ছে জাস্ট হ্যালো হ্যালো হ্যালোজেন দিয়ে করলেও ওই হচ্ছে আপনার মানে আয়োডিন দিয়ে হবে না, মানে আয়োডিন ফ্লোরিন দিয়ে হবে ক্লোরিন না, দিয়ে। হ্যাঁ। আয়োডিন যদিও হ্যালোজেন তবুও এটা হবে না। তো এগুলোর হুম, হচ্ছে কি, আমরা এখন যতগুলো বিক্রিয়া পড়বো হ্যালোজেনেশন পড়তেছি, হ্যালোজেনেশনের হুম, ইয়া আছে, মেকানিজম, যে হ্যালোজেশনের বিক্রিয়াগুলো এক ধাপে কখনোই হচ্ছে না, কয়েকটা ধাপে হয়। তো আমাদেরকে এখন বুঝতে হবে যে ধাপগুলা কি কি। পরীক্ষা এটা আসে যে মেকানিজম লিখো, কি প্রক্রিয়ায় বিক্রিয়াগুলো ঘটে ব্যাখ্যা করো, গতে আসে বা ঘতে আসে, এই ধরনের যে বড় বড় কোশ্চেন আসে, বুঝছো? তো আমাদের মেকানিজম গুলো খুব ভালো মতো বুঝতে হবে। এখন তোমার বই এইভাবে ধাপে ধাপে লেখা নাই, এই ধাপ অনুসারে করে লিখলে তোমার বেটার হয়। যে হ্যালোজেনেশনের বা ঠিক ব্রোমিনেশন আছে। প্রক্রিয়ার প্রথম ধাপে কি হয়, প্রথম ধাপে যে ব্রোমিনটা থাকে, ভাই বিআর একটু টু। বলি, ওই যে বলো। আপনি যে আগের বিক্রিয়াগুলো দেখালেন আমি খুঁজে পাচ্ছি না কেন, বিক্রিয়াগুলো নাই কি আদৌ আমার বইয়ে? আমি না থাকলেও পড়ে ফেলবা, শুধুমাত্র আচ্ছা ঠিক আছে। না থাকলেও পড়বা, কারণ হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। তোমার আলটিমেটলি এগুলো পড়াই লাগবে শেষ পর্যন্ত। তুমি অ্যাটলিস্ট টেস্ট পেপার খুললে জিনিসগুলো পাবা, বইয়ে না পাইলেও। ওকে, হ্যাঁ। এটা একটু ঝামেলা, এই বুঝছো? কারণে স্লাইডটা দেখে পড়াটা সুবিধা হবে, আপনি সাজায় রেখেছেন। হ্যাঁ, সেটা পড়লেও পড়তে পারো, ঠিক আছে। ব্রোমিন কি, আমি গতদিন ইলেকট্রোফাইল পড়ানোর সময় মনে হয় দেখাইছিলাম যে ব্রোমিন কি হয়, যে ব্রোমিন পজিটিভও হইতে পারে, ব্রোমিন নেগেটিভও হইতে পারে, মনে আছে কিনা? হুম, 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 হুম। আচ্ছা, এখন কথা হলো যে আমার এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া। প্রথম কথা বলো যে আমরা যে হ্যালোজেনেশন করতেছি, কার হ্যালোজেনেশন করতেছি? বেনজিনের। কারণ বেনজিনের বিক্রিয়াগুলো কি ধরনের বিক্রিয়া? বেনজিনের বিক্রিয়াগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া, তাই না? হ্যাঁ, ইলেকট্রোফিলিক। আচ্ছা, ইলেকট্রোফিলিক বিক্রিয়া তৈরি হয়। এখন এইখানে আমার কি লাগবে, তাহলে ব্রোমিন দিয়ে হবে না, আমার ব্রোমিন প্লাস বের করতে হবে। তো কি করে, ব্রোমিন এই ডট ডট দিয়ে লেখা হয়, মানে ব্রোমিন দুটো হচ্ছে বন্ধনের মধ্যে আবদ্ধ আছে, এটা তৈরি করে FeBr3। মনে আছে আমি বলছি ব্রোমিনের সাথে বিক্রিয়ার সময় ব্রোমিন ইউজ করতে হবে, ক্লোরিনের সাথে ইউজ করার সময় হ্যাঁ, Al হ্যাঁ, 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 করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আলাদা আলাদা ভাবে। এটা কি করে, ফেরাম কি করে, ফেরাম হচ্ছে এই যে ফেরামের যেহেতু হচ্ছে ইয়া আছে, কি আছে বলতো, FeBr2। এই FeBr2 কি করে, এখান থেকে যে নেগেটিভ ইয়াটা আছে, এখানে আছে তোমার অষ্টক হ্যাঁ, সংযোগ আছে, তো এখানে যে ইলেকট্রনটা আছে, নেগেটিভ ইলেকট্রন, সেটা কি, নেগেটিভ ব্রোমিন, সেটাকে হচ্ছে বের করে নিয়ে এসে নিজের মধ্যে আবদ্ধ করে ফেলে, বুঝছো? তো কি হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ, FeBr4। আর যেহেতু হচ্ছে একটা নেগেটিভ চার্জ যুক্ত জিনিস যুক্ত হয়েছে, একটু আগে প্রথম ছিল FeBr3, প্রথম ছিল, এখন নেগেটিভ চার্জ যুক্ত একটা জিনিস যুক্ত হয়েছে, তাহলে এটা চার্জ হবে নেগেটিভ, এবং অপর যে ব্রোমিনটা থেকে যায় সেটা থেকে যাবে পজিটিভ, ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার একটু মনোযোগ দাও, দ্বিতীয় ধাপে কি হয়, দ্বিতীয় ধাপে ব্রোমিন। আচ্ছা, ব্রোমিন এখানে একটা হাইড্রোজেন এভাবে লেখা হয়, বুঝছো? কোনো সমস্যা নেই, এটার মানে হচ্ছে তোমার বেনজিনি, ঠিক আছে। ওকে। জাস্ট এখানে যে হাইড্রোজেনটা থাকার কথা, ওই হাইড্রোজেনটা আমরা লিখছি।
ওকে। বুঝতে পারছো? যেমন ধরো বেনজিনের সংকেত কেমন চেঞ্জ তো এরকম, হবে না ভাই, একই জিনিসই তো, এই যে শুধু প্রত্যেকটা হাইড্রোজেনটা জায়গায় একটা চেঞ্জ করে হবে। হাইড্রোজেন থাকে না, হুম হুম হুম। প্রত্যেক জায়গায় একটা করে হাইড্রোজেন থাকার কথা, আমরা জাস্ট একটা হাইড্রোজেন লিখছি, বাকিগুলো লিখি নাই। তো ধরো এখানে ডাবল বন্ড দিলাম, সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল, ঠিক আছে? তো এই হাইড্রোজেনটাকে আমরা হচ্ছে লিখছি এইভাবে, যেখানে লিখছি এইভাবে, ঠিক আছে? তো হাইড্রোজেনটাকে লিখলাম, হাইড্রোজেনের সাথে এখন কি দিব, হাইড্রোজেনের সাথে আমরা দিব হচ্ছে ব্রোমিন, পজিটিভটা, নেগেটিভটা না কিন্তু, ওকে। ঠিক আছে? দেওয়ার পরে কি হবে, ব্রোমিনের ব্রোমিন যেহেতু হচ্ছে একটা ইলেকট্রোফাইল, ঠিক আছে? তো কি হবে, ওই এখানে যে কার্বন আছে সেই কার্বনের প্রতি আকর্ষিত হবে, ঠিক আছে? ওকে ওকে হ্যাঁ। বুঝছো? এইটা কি হবে, হুম, এইখানে গিয়ে জোড়া লাগবে, জোড়া লেগে দেখতে কেমন হবে, জোড়া লেগে দেখতে হবে এরকম যে হাইড্রোজেন আছে সাথে হচ্ছে ব্রোমিনও আছে। এন্ড কথা হইলো এতক্ষণ এখানে কনজুগেশন ছিল, তাই হচ্ছে পারফেক্টলি ঘুরতে পারতেছে, কিন্তু কথা হইলো এখানে এখন একটা পজিটিভ চার্জ চলে আসছে, এখন কিন্তু আর কনজুগেশনটা নাই, ঠিক আছে? কনজুগেশনটা কিন্তু এখানে একটু কিছুটার জন্য মানে ইয়া হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। তো এটাকে আর এইভাবে লেখা যাবে না, এটাকে এখন বলা হয় সিগমা কমপ্লেক্স। কি করবা, যেখানে তুমি ব্রোমিন বসাইছো সেইখানটা ফাঁকা রাখবা, বাকি সবগুলো জায়গায় একটা গোল দাগ দিবা, মাঝখানে লিখবা ধনাত্মক চার্জ। তো কারণ এখানে একটা ও পজিটিভ চার্জ ঢুকছে, তো এখানে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, এখন বুঝতে পারছো? তো এখানে হচ্ছে হুম ব্রোমিনটা হুম। যুক্ত হয়েছে, হাইড্রোজেনটাও আছে, এটা কিন্তু হাইড্রোজেন কিন্তু বের করে দেয়নি, হাইড্রোজেনকে কিন্তু রিপ্লেস করে নাই, ওকে। বুঝতেছো? হাইড্রোজেনও আছে, হ্যাঁ হ্যাঁ। ব্রোমিনও আছে। ওটা আছে, ব্রোমিনও আছে, হ্যাঁ। হ্যাঁ, কারণ এই জিনিসটাকে ওটাই বলা আছে। হয় সিগমা কমপ্লেক্স। কথা হলো সিগমা কমপ্লেক্স হচ্ছে কোনো স্থায়ী জিনিস না, তো এটা হচ্ছে পারফেক্টলি স্থায়ী অবস্থা থাকতে পারবে না, এরকম কোনো যৌগ গঠন সম্ভব না। তো এই যৌগটা যাতে আচ্ছা। যেহেতু স্থিতিশীল না, তাই হচ্ছে এটা তৃতীয় স্টেপে প্রবেশ করে। তৃতীয় স্টেপটা কি, তৃতীয় স্টেপটা হচ্ছে এরকম যে সিগমা কমপ্লেক্স, ধরো ব্রোমিন আছে আর এখানে হাইড্রোজেন আছে, ঠিক আছে? ওকে। হাইড্রোজেন প্লাস Fe Br4 মাইনাস, মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে প্রোটনের ঘাটতি না, একটা হ্যাঁ, হচ্ছে প্রোটনের প্রোটন ঘাটতি। কম আছে, ইলেকট্রন বেশি আছে, তাই না? হুম। প্রোটন কম আছে অথবা বলা যায় ইলেকট্রন বেশি আছে, তাহলে এই নেগেটিভ চার্জ কি হবে, প্রোটনের প্রতি আকর্ষিত হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যেহেতু নেগেটিভ। আচ্ছা, তো এই নেগেটিভ চার্জের ব্রোমিন কি করবে, এইটা হচ্ছে তোমার এই হাইড্রোজেনকে আকর্ষণ করবে, ঠিক আছে? এই হাইড্রোজেনকে আকর্ষণ করে এই প্রোটনটাকে বের করে নিয়ে আসবে, আচ্ছা। বুঝছো? বের করে ওকে। আনার পর দেখতে কেমন হবে, বের করে আনার পর এটা তোমার পারফেক্টলি, আচ্ছা ওয়েট, পিছনের লেখাগুলো সামনে চলে আসছে। আচ্ছা, এখানে পারফেক্টলি তোমার ব্রোমিন থেকে গেল, প্লাস তৈরি হবে HBr, কারণ এটা একটা প্রোটন ছিল, এটা নেগেটিভ ছিল, মানে বিআর মাইনাস ছিল, মনে আছে এই যেখানে বিআর মাইনাস যেটা ছিল, হ্যাঁ হ্যাঁ, এই বিয়ার মাইনাসটা কি মাইনাস করছে, ছিল। হাইড্রোজেনটাকে বের করে নিয়ে আসে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে প্রশম হয়েছে। এখন কথা হলো এখানে ছিল বিআর মাইনাসটা, তাই এটা ছিল নেগেটিভ, তাই না? মনে আছে এখানে বিআর মাইনাসটা ঢুকছিল বলে, হ্যাঁ, আর নেগেটিভ বিআর নেগেটিভ মাইনাস ছিল। যেহেতু বিক্রিয়া করে বের হয়ে গেছে, তো এটা আবার ফেরাম ব্রোমাইডে পরিণত হয়ে যাবে, বুঝছো? ওকে ওকে। তো আমরা কি জানি যে যে জিনিসের বিক্রিয়ায় কোনো পরিবর্তন হয় না সেটাকে কি বলে, প্রভাবক বলে। যেহেতু এখানে FeBr3 কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এটা অবশ্যই প্রভাবক, যদিও বিক্রিয়ায় কিন্তু একটা অবস্থায় কিন্তু অংশগ্রহণ করছে। আভ্যন্তরীণ অন্তর্বর্তীকালীন পর্যায়ে তোমার হচ্ছে হয়তোবা বিক্রিয়া অংশগ্রহণ করছে, কিন্তু কথা হলো যেহেতু ইনিশিয়াল মোমেন্ট আর হচ্ছে তোমার ফাইনাল মোমেন্টে এদের হচ্ছে অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, তাই এটাকে বলা হয় হচ্ছে প্রভাবক। এটা আবার পুনরায় ব্যবহৃত হয়, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটা দেখো, পড়ে দেখো কিভাবে লিখছে, তোমার পরীক্ষার খাতায় এইভাবেই লিখতে হবে। ওকে। হ্যালোজেনেশন বিক্রিয়া এভাবে বলবে, তখন উল্লেখ করে দিবে, এভাবে তখন লিখতে হবে। হ্যাঁ, তুমি ধাপ টেস্ট ধাপ পেপার আছে অনুযায়ী। না, এক কাজ করবা, আজকে অ্যারোমেটিক পড়াবো, হ্যাঁ। তুমি টেস্ট পেপার খুলে অ্যারোমেটিক গুলো সলভ করবা, তাহলেই হয়ে যাবে, ওকে ওকে। বুঝতে পারছো? তাহলে তুমি বুঝতে পারবা যে জিনিসগুলো কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে কোশ্চেন গুলো আসে। আর কোনো কোশ্চেন আটকে গেলে আমাদের ছবি তুলে পাঠিয়ে দিবা, আমি বলে দিব না কিভাবে করতে হয়, ঠিক আছে? ওই যে ইয়াটা সলভ করবা, উত্তরপত্রটা, ওখানে তোমার সবগুলো হ্যাঁ অধ্যায়ের একসাথে দেওয়া আছে সুন্দর মতো। তো ওখানে পড়ে দেখবা যে এইভাবেই লেখা আছে, বুঝছো অ্যান্সার গুলো, আচ্ছা। ধাপ অনুসারে লেখা হওয়াটা বেটার, এটা বুঝছো? হুম হুম ভাই, বুঝছি। দেখো লুইস অ্যাসিড কথাটা ইউজ করছে, কিন্তু লুইস অ্যাসিড মানে কি বলতো, ইলেকট্রন ঘাটতি। ইলেকট্রন ঘাটতি, হ্যাঁ। হ্যাঁ, ইলেকট্রন ঘাটতি আছে বলে, FeBr3 ইলেকট্রন ঘাটতি আছে বলেই সে কাকে আকর্ষণ করছে, ব্রোমিন নেগেটিভকে আকর্ষণ করছে।
বুঝতে পারছো কেন ব্রোমিন পজিটিভকে আকর্ষণ করলো না? তার কারণ এটাই, লুইক অ্যাসিড মানে হচ্ছে ইলেকট্রন অষ্টক সংকোচন আছে, তো অষ্টক সংকোচন মানে মানে হচ্ছে একটু ঘাটতি আছে। অষ্টকে, হ্যাঁ অষ্টক স্তরে হচ্ছে তোমার ইলেকট্রনের ঘাটতি আছে, এই জন্য হচ্ছে নেগেটিভ ব্রোমিনকে ঘাটতি আকর্ষিত আছে। করছে। এবং কি হুম, হয়েছে, এবং হচ্ছে সে ইয়াতে পরিণত হয়েছে, ইলেকট্রোফাইলে পরিণত, ইলেকট্রোফাইল তৈরি করছে ব্রোমিন ইলেকট্রোফাইল। আর নিজে কি ছিল? নিজে ছিল নিউক্লিওফাইল, তাই না? নিউক্লিওফাইল। তৃতীয় ধাপে এই হ্যাঁ, হ্যাঁ, Fe-Br4 যেটা নিউক্লিওফাইল আছে, সেটা কি করছে? নিউক্লিয়াসকে আকর্ষণ করছে। নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন। প্রোটন মানে কি? প্রোটন H থাকে। প্লাস, এই H প্লাস কে আকর্ষণ করে হচ্ছে HBr তৈরি করছে। হুম, বুঝতে হুম, পারছো? সিগমা কমপ্লেক্সটা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এটা গেল প্রথম হ্যালোজেনেশন, ঠিক আছে? এটা ছিল হচ্ছে প্রথম যে ইয়াটা, বিক্রিয়াটা আমরা পড়লাম। এর পরেরটা হচ্ছে নাইট্রেশন অফ বেনজিন। যদি তুমি একবারে হচ্ছে বলতে চাও নাইট্রেশন অফ বেনজিন দেখতে কেমন হয়, তাহলে হচ্ছে এই যে নাইট্রেশন অফ বেনজিনের হচ্ছে ডাইরেক্ট যে রিঅ্যাকশন, সেটা হচ্ছে এটা, এটা মেকানিজম না, এটা এটা হচ্ছে ডাইরেক্ট যে রিঅ্যাকশন, ঠিক আছে? অলওয়েজ মনে রাখবা, যখনই তুমি নাইট্রেশন করতে যাবা তোমাকে HNO3 ইউজ করতেই হবে। ওকে, এখানে শুধু একটা ইউজ করা লাগে, HNO3। HNO3 আর H2SO4 হচ্ছে প্রভাবক হিসেবে ইউজ করতে হবে, বুঝছো? মানে বিক্রিয়ায় ওকে। অংশগ্রহণ করবে হচ্ছে HNO3, এবং হচ্ছে তোমার কি বলবো, বেনজিন হচ্ছে তোমার প্রভাবক হিসেবে কাজ করবে H2SO4। এন্ড কথা হলো কেন HNO3 ইউজ করা হয়, ঠিক আছে? একটু খেয়াল করো যে বেনজিনের মধ্যে একটা হাইড্রোজেন, মাথায় আবার আঁকি, এই যে হাইড্রোজেন আছে, তার সাথে তুমি ওই যে ওহনো, OHNO, ঠিক আছে? ওহনো মানে হচ্ছে HNO3 ইউজ করলা। HNO3 ইউজ করলে কি হয়? এই যে হাইড্রোজেনটা আছে মাথায়, এই হাইড্রোজেনটা কি করে? এই হাইড্রোজেনটা কি একে ধরে হচ্ছে তৈরি করে হচ্ছে পানি, H2O। সরি, এটা তো তীর চিহ্ন হবে। আচ্ছা, H2O তৈরি করলো, ঠিক আছে? H2O তৈরি করলো, আবার এই এইখানে যে হাইড্রোজেনটা রিপ্লেস হয়েছে, সেখানে চলে যায় কে? সেখানে চলে যায় হচ্ছে NO2, এবং আলটিমেটলি তৈরি হয় হচ্ছে নাইট্রোবেনজিন, বা বেনজিনের নাইট্রেশন বলা হয় এটাকে, ঠিক আছে? তো এটারও মেকানিজম আছে। ডাইরেক্ট বলতে চাইলে তুমি এভাবে বলতে পারো। এখানে আবার আরেকটা জিনিস দেওয়া আছে যে মেটা বেনজিন কিভাবে তৈরি করা যায়। আমরা পড়ছিলাম, মনে আছে কিনা, যে আহ বেনজিনের হচ্ছে একটা অবস্থানের সাপেক্ষে তোমার অন্যান্য অবস্থানগুলো নির্ণয় করা যায়, অর্থ, মেটা, প্যারা, হুম, 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 হুম। মনে আছে? তো ধরো হচ্ছে বেনজিন হ্যাঁ, হচ্ছে এরকম, বেনজিনে কোনো প্রতিস্থাপক যুক্ত আছে, যেমন একটা প্রতিস্থাপক অলরেডি পড়ছি, সেটা হচ্ছে ব্রোমিন। ধরো এখানে ব্রোমিন যুক্ত আছে, অথবা অন্য কোনো প্রতিস্থাপক যুক্ত আছে, NO2 নাইট্রেশন করতেছি, অথবা মিথাইল মূলক যুক্ত আছে। ধরো এখানে কোনো একটা ABCD যুক্ত আছে, ঠিক আছে? কোন একটা এবিসি যুক্ত আছে, এর সাপেক্ষে নর্মাল বেনজিনে অর্থ, প্যারা, মেটা বলে কোনো পজিশন নাই, ঠিক আছে? কিন্তু যখনই হচ্ছে একটা কোনো জায়গায় একটা প্রতিস্থাপক মূলক যুক্ত থাকবে, তখনই তুমি অর্থ, মেটা, প্যারা স্থানগুলা নির্ণয় করতে পারবা। অর্থ মানে কি? যেখানে তোমার হচ্ছে এই প্রতিস্থাপক মূলকটা আছে পার্শ্ব শিকলের মধ্যে, সেই পার্শ্ব শিকল যে কার্বনে যুক্ত, তার ইমিডিয়েট পরেরটাকে বলা হয় হচ্ছে অর্থ। তো এটাও অর্থ, অর্থ, হ্যাঁ। এটাও অর্থ। ও, ও, বুঝতে পারছো? হুম, হুম। আচ্ছা, তারপর বেনজিন, সরি, বেনজিন হচ্ছে নিউক্লিয়াসের যে অংশে পার্শ্ব শিকলটা যুক্ত আছে, অ্যারোমেটিক নিউক্লিয়াস আর কি, গতকাল পড়ছিলাম যে জিনিসটা, তার ঠিক অপোজিট কার্বনটাকে বলা হয় হচ্ছে প্যারা। ইয়েস, হ্যাঁ, প্যারা। অর্থর পরেরটাকে বলা হয় হচ্ছে মেটা, অর্থর পরেরটাকে বলা হয় মেটা। তাহলে বুঝতে পারছো, অর্থ, মেটা, প্যারা পজিশন গুলা সবগুলা কিন্তু আপেক্ষিক ভাবে নির্ণয় করা হয়। নর্মাল বেনজিনে এই ধরনের কোনো পজিশন নাই, কারণ নর্মাল বেনজিন সব দিক থেকে দেখতে একই রকম লাগে। তো নর্মাল বেনজিনে এই ধরনের কোনো পজিশন নাই, কিন্তু যখনই একটা প্রতিস্থাপক মূলক যুক্ত হয়, তাহলে স্থান সাপেক্ষে বলা যায় যে এই অর্থ, মেটা, প্যারা স্থানগুলো নির্ণয় করতে হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক এই অধ্যায়ের, অর্থ, মেটা, প্যারা। আমাদের একটু পরেই দেখতে হবে যে বিক্রিয়াগুলো হচ্ছে অর্থ, মেটা, প্যারা অনুসারে বিক্রিয়া দেয়। তো কোন মূল্যগুলো হচ্ছে অর্থ বিক্রিয়া দেয়, কোনগুলো হচ্ছে বা অর্থ বা প্যারা দেয়, কোনগুলো মেটা দেয়, এগুলো খুব জানাটা খুব জরুরি। এইটা তোমার বইয়ে আছে হুম। কিনা আমি শিওর না, বাট ডাইনাইট্রোবেনজিনের বিক্রিয়াটা মনে রাখবা, কারণ এটা আমি তোমার হচ্ছে অ্যাডমিশনের সময় গিয়ে এটা আমি শিখছিলাম, ঠিক আছে? তো ডাইনাইট্রোবেনজিন কিভাবে তৈরি করা হয়, একই জিনিস, খালি টেম্পারেচারের পার্থক্যটা দেখছো, খেয়াল করছো? বিক্রিয়া সেম। হুম, তোমার সেটাই, কি, সেটাই, তুমি সেটাই। হচ্ছে কি আমি বলি, এটা 100 কিন্তু ডিগ্রি। দুইটা বিক্রিয়া হিসাবে লিখছে না? হ্যাঁ। দুইটা বিক্রিয়া হিসাবে লিখছে। এখন ধরো তুমি কি করছো, তুমি হচ্ছে এই যে এই বিক্রিয়াটার সময় কি করছো, যে বেনজিন ছিল, তুমি বেনজিন থেকে তৈরি করতে যাচ্ছ নাইট্রোবেনজিন, কিন্তু তুমি একটা ভুল কাজ করে ফেলছো। সেটা কি? তুমি 60 ডিগ্রির জায়গায় 100 ডিগ্রি দিয়ে ফেলছো। তাহলে কিন্তু তোমার নাইট্রোবেনজিন তৈরি হবে না, তোমার সরাসরি তৈরি হওয়া শুরু করবে মেটা ডাইনাইট্রোবেনজিন, ঠিক আছে? ও, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। বুঝতে পারছো? কারণ কি? কারণ হুম, 30, যেহেতু 100 ডিগ্রি তুমি দিছো, 60 ডিগ্রি তোমার তৈরি হবে নাইট্রোবেনজিন, এবং সাথে সাথে সেটা যেহেতু 100 ডিগ্রি আছে,
তো সাথে সাথে সেটা কি তৈরি হবে, মেটা নাইট্রোবেনজিনে পরিণত হয়ে যাবে, বুঝছো? এখন কথা আচ্ছা হলো ভাই, বলো। একেবারে কি এটা পসিবল নাকি ভাই আলাদা আলাদা ধাপেই করতে হয়? মানে একেবারে তো পসিবল না ভাই, প্রথমে নাইট্রোবেনজিন হবে তারপরেই ডাইনাইট্রোবেনজিন তুমি হবে, যদি যদি আমি 100 ডিগ্রি অ্যাকচুয়ালি সেলসিয়াস দিয়ে দাও, তাহলে তুমি বিক্রিয়া পাত্রে নাইট্রোবেনজিন পাবা না, তুমি অলওয়েজ হচ্ছে মেটা ডাইনাইট্রোবেনজিন পাবা। অর্থ নাইট্রোবেনজিনও না, ডাইনাইট্রোবেনজিনও না, বা প্যারা নাইট্রোবেনজিনও না, ঠিক আছে? মেটা আচ্ছা, ডাইনাইট্রোবেনজিন পাবা, ওকে, বুঝতে পারছো? কিন্তু যদি তুমি হচ্ছে হ্যাঁ, বিক্রিয়াটা ধাপে ধাপে সম্পন্ন করতে চাও, তাহলে তোমাকে টেম্পারেচার শুরুতে কম দিতে হবে 60 ডিগ্রি। তারপরে হচ্ছে যদি তোমার মনে হয় যে তোমার এখন মেটা ডাইনাইট্রোবেনজিন তৈরি করা জরুরি, তখন তোমাকে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হবে, ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে এটা গেল নাইট্রোবেনজিনের একদম হচ্ছে সহজ কথা, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে, যে নাইট্রেশনের সময় একটু পড়ো, পড়ার পর আমি বলতেছি যে ইম্পর্টেন্ট জায়গাগুলো কোন কোন জায়গায় আছে এখানে। হ্যাঁ, ইয়াটা মানে প্রথম থেকে, হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে দেখো। যে বিক্রিয়ায় কোনো যৌগ থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয় ওই বিক্রিয়াকে নাইট্রেশন বলে। নাইট্রেশনের জন্য সম আয়তনের গাঢ় সালফিউরিক অ্যাসিড ও HNO3 এর মিশ্রণ অধিক দেখো, কার্যকরী। এটা এটা আমি একটি বলি যে দেখো এখানে কিন্তু না, সম আয়তন ইউজ করা হচ্ছে, ঠিক আছে? সম আয়তন দিলেই তোমার এটা অধিক কার্যকরী হবে। কিন্তু আরেকটা জিনিস কিন্তু এখানে ইম্পর্টেন্ট, সেটা কি, যে গাঢ় H2SO4 এবং গাঢ় HNO3 লঘুতে এই বিক্রিয়াগুলো হবে না, বুঝতে ওকে, পারছো? ওকে, তো যখন এইখানে তুমি H2SO4 লিখবা, বিক্রিয়ার হচ্ছে প্রভাবকের জায়গায় তোমাকে গাঢ় শব্দটা অলওয়েজ ইউজ অবশ্যই করতে গাঢ় হবে, লেখা লাগবে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লিখতে গাঢ় হবে, বুঝতে লেখা, পারছো? হুম, এটা কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া। নরমালি সব বিক্রিয়াই হচ্ছে বেঞ্জিনের ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া, তো প্যারা নাই, দেখুন। ঠিক আছে? তো এখন আমাদের মেকানিজমটা পড়তে হবে যে নাইট্রেশন বিক্রিয়াগুলো কিভাবে হয়। এখন দেখো, নাইট্রেশন বিক্রিয়ায় তোমাকে হচ্ছে প্রথমে কি করতে হবে, ইলেকট্রোফাইল তৈরি করতে হবে, তাই না? ইলেকট্রোফাইল কই থেকে আসবে? আমি বলছি ইলেকট্রোফাইল আসবে হচ্ছে HNO3 থেকে, তাই না? তো HNO3 কে দেখো ভেঙে কি করছে, ইলেকট্রোফাইল তৈরি করছে, NO2 পানি তৈরি করছে, আর হচ্ছে নিউক্লিওফাইল তৈরি করছে একটা, HSO4। বুঝছো কিভাবে করছে? দেখো, হুম, প্রথমে ছিল হচ্ছে H2SO4, তাই না? H2SO4 ছিল, তার সাথে যোগ করা হয়েছে OH, মানে হচ্ছে HNO3। এবার ভাঙা লেখা হয়েছে, বুঝছো তো এটা, তাই না? যেটা যে HNO3 হ্যাঁ, ক্যারিয়ার। আচ্ছা, হুম, ঠিক আছে। এখন কি এখান থেকে আমার হচ্ছে একটা ইলেকট্রোফাইল বের করতে হবে, একটা নিউক্লিওফাইল বের করতে হবে, আর একটা প্রশ্ন বাইরে হলো বাইরে হতে পারে। তো কি হয়, এখান থেকে তোমার এই যে HNO3 থেকে পানি বের করার জন্য একটা হাইড্রোজেন লাগবে। তো কি হয়, এই যে H2SO4 এর মধ্যে যে একটা দুইটা হাইড্রোজেন আছে, সেখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে যায়, তৈরি করে পানি। ফলে কি হয়, যেহেতু হচ্ছে একটা নেগেটিভ বের হয়ে গেছে, দেখো HNO3 কিন্তু প্রথম ছিল, বের হয়ে গেছে নেগেটিভ, তাহলে NO2 এর ইয়া কিরকম হবে, চার্জ কেমন হবে? OH তো নেগেটিভ, তাই না? এটা তো জানো যে OH হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, ওইচ নেগেটিভ, হ্যাঁ, ওইচ OH নেগেটিভ, এটা ছিল কোনো চার্জ ছিল না, এখন নেগেটিভটা বের হয়ে গেছে, তাহলে থাকবে কে পড়ে? পজিটিভ পড়ে থাকবে। পজিটিভ, হ্যাঁ, পজিটিভ চিহ্নটা নাইট্রোজেনের উপর দিতে হবে, কারণ বন্ধনটা মূলত নাইট্রোজেনের সাথে ছিল। প্লাস, এখন কথা হলো H2SO4 এর একটা হাইড্রোজেন আমি ইউজ করে ফেলছি পানি তৈরি করতে, তাহলে কি থাকে, HSO4, হাইড্রোজেনটা ছিল পজিটিভ, তাহলে এটা হবে নেগেটিভ, HSO4 মাইনাস। তো প্রথম পাইছি একটা, একটা পাইছি ইলেকট্রোফাইল, একটা পাইছি নিউক্লিওফাইল, বুঝতে পারছো? নিউক্লিওফাইল, হ্যাঁ, 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 তো আবার কি হবে, আবার দ্বিতীয় স্টেপে গিয়ে হচ্ছে তোমার এই বিক্রিয়াগুলোর ধাপগুলো এখন সেম। ধরো এখানে ছিল হাইড্রোজেনটা, এখানে হচ্ছে তার সাথে তোমার হচ্ছে NO2, পজিটিভ NO2 যুক্ত হয়ে তৈরি হয়ে হ্যাঁ, যাবে হচ্ছে আগেরটার মতনই, হ্যাঁ, আগেরটার মতোই সিগমা সম্পূর্ণ কমপ্লেক্স তৈরি হবে, হুম, হুম, সিগমা কমপ্লেক্স তৈরি হবে এই জায়গায়, ঠিক আছে? হুম, হুম, এখানে হাইড্রোজেন থাকবে আর NO2 থাকবে। পরে NO2 হচ্ছে, যেহেতু হচ্ছে একটা হাইড্রোজেন হচ্ছে একটা প্রোটন, প্রোটনকে আকর্ষণ করে নিউক্লিওফাইল, তো নিউক্লিওফাইল HSO4 এই নিউক্লিওফাইলটাকে হচ্ছে বাইরে টাইনা নিবে। ওকে, সিগমা কমপ্লেক্স লেখার একটা ইম্পর্টেন্ট জিনিস কি, যেখানে তুমি হাইড্রোজেন দিছো সেই জায়গায় ক্লোজটা হবে না, বুঝছো? ছবিটা দেখো, হুম, হুম, আমি এখানে হাইড্রোজেন দিছি কোনায়, তো আমি কোনায় কিন্তু ক্লোজ করতেছি না, কোনায় খোলা রাখতেছি, বাকি সব জায়গায় কিন্তু রেখে দিচ্ছি, কারণ ক্লোজ বাকি করে দিই, জায়গাগুলো এখনো রেজোনেন্স হচ্ছে, হচ্ছে না, শুধুমাত্র হচ্ছে যেখানে হচ্ছে তোমার হাইড্রোজেনটা যুক্ত আছে, বুঝছো? ওকে, এই SO4 মাইনাস, এই হাইড্রোজেনটা এরা গ্রহণ করে ফেলে, হাইড্রোজেনের জায়গাটাই শুধু ফাঁকা রাখতে হবে সবসময়। সেই জায়গাটা ফাঁকা রাখতে হবে, ঠিক আছে? তো আলটিমেটলি তোমার নাইট্রোবেনজিন তৈরি হয়ে গেল,
বুঝতে পারছো? তো হ্যাঁ এগুলার মেকানিজম একটা বুঝলেই বাকিগুলো বোঝা সহজ। তোমার ইলেকট্রোফাইল লাগবে একটা বের করা, আর কিছু না। তো লাস্ট যে এর পরের যে আমরা ইয়েটা পড়বো, বিক্রিয়াটা পড়বো, সেটা হচ্ছে, আচ্ছা এইখানে একটু এটা একটু করে নাও, এটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এটা আমরা স্ক্যান করতে সমস্যা হয়েছে, একটু করে রাখো। আচ্ছা, নাইট্রোজেনে গাঢ় H2SO4 এর ভূমিকা। গাঢ় H2SO4 ও গাঢ় NH3 HNO3 এর বিক্রিয়ায় ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয়। ওকে। আর বিক্রিয়ার মাধ্যমে পানি থাকলে NO2 আয়ন ওই পানীয় HSO4 এর সাথে একত্রে বিক্রিয়া করে এটা উৎপন্ন করে। এরূপে নাইট্রোজেন বিক্রিয়া উৎপন্ন পানিকে গাঢ় সালফিউরিক অ্যাসিড শোষণ করে এর ঘনমাত্রা অপরিবর্তিত রাখে এবং বিক্রিয়াকে সম্মুখমুখী হতে সহায়তা করে। মানে বুঝছো যে তোমার যাতে হচ্ছে HNO3 শেষ না হয়, এই জন্য হচ্ছে পানি NO2 প্লাস এবং হচ্ছে HSO4 একসাথে বিক্রিয়া করে হচ্ছে অলওয়েজ HNO3 তৈরি করে, বুঝছো? তৈরি করছে, ইয়েস। তো HNO3 যতক্ষণ পর্যন্ত থাকতেছে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়াটা সম্মুখমুখী হবে, কারণ হচ্ছে বিক্রিয়া শেষ হচ্ছে মূলত HNO3। এখন HNO3 যদি তুমি কন্টিনিউয়াসলি বাড়াতেই থাকো তাহলে বিক্রিয়াটা অলওয়েজ কি সম্মুখমুখী হবে, তাই না? এই জন্য হচ্ছে তোমার গাঢ় H2SO4 ইউজ করতে হয়, কারণ গাঢ় H2SO4 ইউজ না করলে বিক্রিয়াটা হবে না, যে বিক্রিয়াটা তোমার HNO3 তৈরি করতে, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা এখন করবো সালফোনেশন। সালফোনেশন মানে কি? সালফার অক্সাইড যুক্ত করা, বুঝছো? ডাইরেক্ট চিন্তা করলে হচ্ছে এটা, তাই না? এটা হচ্ছে সরাসরি বিক্রিয়া। এখন কথা হলো সরাসরি তো বিক্রিয়াগুলো ঘটে না, প্রতিস্থাপন বিক্রিয়া দুইটা পড়ছি, ঠিক আছে? প্রতিস্থাপন বিক্রিয়া কোনটা কোনটা না, বললাম, ধাপে 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 করে, হ্যাঁ। একটা পড়ছি হচ্ছে হ্যালোজেনেশন, তারপর পড়ছি হচ্ছে নাইট্রেশন, এখন পড়তেছি হচ্ছে বেনজিনের সালফোনেশন, ঠিক আছে? তো এটারও নিশ্চয়ই কোনো মেকানিজম আছে। মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে এরকম করে দেখো। এখন কথা হলো সালফোনেশনের ক্ষেত্রে প্রশমণু, ঠিক আছে? প্রশমণু SO3। হ্যাঁ তো হ্যাঁ। এখান থেকে হচ্ছে কিভাবে তৈরি করা হয় এটা একটু খেয়াল করো, করে দেখো। ভাই আমি আসছি, 2 মিনিট ভাই, একটু। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো পড়ছি তার সাথে কিছুটা তুলনা করে বুঝতে হবে। এখন কথা হলো বিক্রিয়াটা আগে একটু দেখি, ঠিক আছে? বিক্রিয়াটা কেমন ছিল অ্যাজ এ হোল? বিক্রিয়াটাতে কি কি প্রভাব ব্যবহার করা হয়েছে? দেখো প্রভাব কি ব্যবহার করেছে, গেস করো তো। এই যে এটা তো বেনজিন, তাই না? শুরুতে তো বেনজিন, হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে এই অংশটা কি? SO3 এটা কি বলো? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড থেকে কি তৈরি করা হচ্ছে? সালফিউরিক অ্যাসিড থেকে SO3 তৈরি করা হবে, ঠিক আছে? সালফিউরিক থেকে SO3 ওকে। কিভাবে তৈরি করা হয় এটা সবার আগে দেখি। এটা একটু খেয়াল করো। কি হইলো, প্রথমে হচ্ছে প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে আমরা অলওয়েজ কি তৈরি করি? প্রথম ধাপে আমরা একটা ইলেকট্রোফাইল তৈরি করে নেই, ঠিক আছে? তো এখানে কোন ইলেকট্রোফাইলটা তৈরি করা হচ্ছে? SO3। কারণ SO3 কেন ইলেকট্রোফাইল এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা। SO3 তৈরি করা হলো H2SO4 থেকে, H2SO4 এর থেকে ভেঙে কি কি তৈরি হলো? H3O প্লাস মানে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, HSO4 তারপর মাইনাস, তারপর হচ্ছে SO3। SO3 তৈরি হয়েছে। কথা হলো SO3 কি ইলেকট্রোফাইল? তো বুঝলাম, কিন্তু কেন? ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে অনেকটা এরকম যে SO3 কি হয়, দেখো SO3 দেখতে কেমন হয়? সালফার দুইটা তিনটা অক্সিজেন, তাই না? হ্যাঁ তিনটা। এখন বলো যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, সালফার না অক্সিজেনের? সালফার আর অক্সিজেন একই গ্রুপে অবস্থিত, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে না কমে? একই গ্রুপের উপর থেকে নিচে। নিচে গেলে। ওকে, একটু একই গ্রুপের উপর থেকে, একটু মনে করতে দেন, একটু একটু। উম, হ্যাঁ কমতে থাকে, না কমতে থাকে, হ্যাঁ হ্যাঁ কমতে কমতে থাকে, থাকে। তাহলে হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার থেকে, সালফারের থেকে, ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ঠিক আছে, সালফারের থেকে। তো কি করে অক্সিজেন, দুইটা অক্সিজেন, তিনটাই না কিন্তু দুইটা অক্সিজেন কি করে, তাদের মধ্যে যে পাই ইলেকট্রনটা আছে, পাই ইলেকট্রন ভুলে গেছে না, মনে আছে?
না ভাই মনে আছে। মনে আছে? তো পাই ইলেকট্রনটাকে কি করে নিজের দিকে টেনে নেয়। তো ওকে। নিজের দিকে টেনে নিলে কি হবে? নিজের দিকে টেনে নিলে হচ্ছে জিনিসটা দেখতে হচ্ছে দুই ধরনের দুইটা দাগ দিতে হবে, কারণ সবসময় এই জিনিসটা ঘটতেছে। তো এখানে একটা বন্ড চলে আসে, এখানে একটা বন্ড চলে আসে, একটা অক্সিজেন স্থির থাকে। তো কি হয় যখন ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, তো এখানে একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত তৈরি হয়, এখানে একটা ধনাত্মক প্রান্ত তৈরি হয়, এখানে আবার একটা নেগেটিভ প্রান্ত তৈরি হয়। তো এই সালফার যেহেতু মাঝে মাঝে ধনাত্মক আচরণ করে, তাই এটা কি করে, এটা হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। বুঝতে পারছো? তো পরের আচ্ছা মোমেন্টে কি এটা হয়, তো পরের মোমেন্টে যে ঘটনা ঘটে, এই অক্সিজেন যেটা এতক্ষণ পর্যন্ত টানতেছিল না ইলেকট্রনটাকে নিজের দিকে, সেটা আবার টানা শুরু করে। ঠিক আছে? সেটা আবার যখন টানা শুরু করে, এটা কিন্তু সব ডেল, বুঝছো? যে হুম, 19 যে ডেল গুলো ইউজ করতাম, হ্যাঁ এখানে কি হ্যাঁ হয়, এখানে আবার অক্সিজেন চলে আসে, এখানকারটা হয়তো বা ডাবল বন্ড হয়ে গেল, এ তো আবার এখানে অক্সিজেনটা ঠিক আছে, বুঝছো? তখন এটা আবার নেগেটিভ হবে, এটা আবার পজিটিভ হবে, এটা আবার নেগেটিভ হবে। তারপরের মোমেন্টে আবার কি হয়, তারপরের মোমেন্টে আবার হচ্ছে কি, এইখানকার যেটা ছিল এটা আবার ডাবল বন্ড হয়ে যায়। ধরো অক্সিজেন ডাবল বন্ড হইলো, উপরেটা আবার সিঙ্গেল বন্ডই আছে, এটা এখন সিঙ্গেল বন্ড হয়ে গেল। হওয়ার পরে এখানে আবার নেগেটিভ প্রান্ত তৈরি হয়, এখানে নেগেটিভ প্রান্ত তৈরি হয়, সালফারে আবার ধনাত্মক একটা প্রান্ত তৈরি হয়, একটা ধনাত্মক পোল তৈরি হয়। ঠিক আছে? তো এই ধনাত্মক অংশটা যেহেতু এই জিনিসটা সবসময় ঘটতে থাকতেছে, ঠিক আছে, এই জিনিসটা যেহেতু সবসময় ঘটতে থাকতেছে এবং সবসময় হচ্ছে তোমার সালফার হচ্ছে ধনাত্মক আচরণ করতেছে, তো সালফার হচ্ছে একটা ইলেকট্রোফাইল হিসেবে এখানে কাজ করে। ইলেকট্রো ফাইল সব সময়ই হচ্ছে একটা ধনাত্মক থাকে। হ্যাঁ, যেহেতু হচ্ছে রেজোনেন্সটা সবসময় ঘটতেছে বা অনুরণনটা সবসময় ঘটতেছে, রেজোনেন্সের বাংলা হচ্ছে অনুরণন, বেঞ্জিনের মতো একটা ঘটনা ঘটতেছে এই জায়গায়, তো তাই হচ্ছে তোমার এখানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। এখন দ্বিতীয় ধাপ, তাহলে আমরা কি জানলাম, তাহলে আমরা জানলাম SO3 হচ্ছে একটা ইলেকট্রোফাইল। ঠিক আছে? তাহলে এই ইলেকট্রোফাইল বেঞ্জিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? সিগমা কমপ্লেক্স তৈরি করবে নিশ্চয়ই। হ্যাঁ সেগুলো মানে করতেছে। এখন একটু আগে মনে করে দেখো, একটু আগে বিক্রিয়াটা কেমন ছিল, একটু আগে বিক্রিয়াটা ছিল এমন, একটু আগে আমরা যেগুলো করছি, ধর হাইড্রোজেন ছিল, তার সাথে NO2 প্লাস ছিল, বিক্রিয়া করার ফলে হুম, এখানে ধরো তোমার হচ্ছে, ধরো কোন জায়গায় দিব, সিগমা এখানেই কমপ্লেক্স। দেই, সিগমা কমপ্লেক্স তৈরি হলো এই জায়গায়, NO2। ঠিক আছে? সিগমা কমপ্লেক্স তৈরি হলো। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে নাইট্রোজেন NO2 এর চার্জ ছিল হচ্ছে পজিটিভ, এখানে আসার পর দেখো চার্জ গায়েব হয়ে গেছে। হুম, তার সেটাই। মানে নিশ্চয়ই এখানে তোমার নেগেটিভ কোনো কিছু হচ্ছে এর চার্জটাকে নিষ্ক্রিয় করছে, হ্যাঁ অবশ্যই, নাহলে তো হবে না। নাহলে তো সেটা হবে না। করা লাগবে। তাহলে এখন দেখো, তাহলে এখানে কোনো চার্জ নাই, SO3 তে কোনো চার্জ নাই, তাহলে SO3 যখন যুক্ত হবে, সেই ঋণাত্মক জিনিসটা কি করবে, সেই ঋণাত্মক ইলেকট্রনটা, ইলেকট্রন অবশ্যই ঋণাত্মক জিনিসটা অবশ্যই ইলেকট্রন, সেটা কি করবে, SO3 এর চার্জ, এখানে চার্জ ছিল +1, বাড়ায় দিছে না কমায় দিছে, এক বিয়োগ করে ফেলছে না? +1 হ্যাঁ এটা ছিল, একদম। এখন চার্জ শূন্য করে ফেলছে, আর এখানে শূন্য আছে, সেখান থেকে আরো এক কমে যাবে, কমে গিয়ে হয়ে যাবে নেগেটিভ একটা জিনিস, ও আর এটা SO3 এটা হবে। হচ্ছে H2SO4 কথা। লিখতে লিখতে মুখস্থ হয়ে গেছে SO4। ঠিক আছে? তো হুম, যেহেতু এখানকার ইলেকট্রন মেঘ বলবো আমি, ইলেকট্রন মেঘটা হচ্ছে NO2 কে হচ্ছে প্রশমিত করছিল, আর যেটা আগে থেকে প্রশম ছিল, এটা চার্জ আরো এক কমে যাবে, এটারও চার্জ এক কমছে, এটা চার্জ আরো এক কমে গিয়ে নেগেটিভ হয়ে যাবে। এটা ছিল ওয়ান, হুম, হুম, ওয়ান থেকে কমে জিরো হয়েছে, এটা হচ্ছে চার্জ জিরো, জিরো থেকে আবার এক কমে কি হবে, -1। তো SO3 মাইনাস। -1। বুঝতে পারছো? তার মানে সব সময় তো একই জিনিসই ঘটছে, কিন্তু এখানে হচ্ছে পজিটিভ ছিল নিচেরটাতে, কিন্তু উপরেরটাতে কি কোনো চার্জ নাই, যেহেতু মানে ওখানে +1 আছে, ওটা হচ্ছে সরি -1, একটা বিয়োগ করবো হ্যাঁ, জিরো এখন থেকে। তৃতীয় ধাপ। ঠিক আছে? তৃতীয় ধাপে এসে কি হবে, তৃতীয় ধাপে সিগমা কমপ্লেক্স তো আছেই, এটা হচ্ছে দিলাম হচ্ছে SO3 মাইনাস, আর এখানে দিলাম হাইড্রোজেন, এর সাথে কি করে আবার ওই যে HSO4 মাইনাস আসে এখানে বিক্রিয়া করতে, করে হচ্ছে H2SO4 তৈরি করে। বুঝতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? SO3, যেহেতু হাইড্রোজেন বের হয়ে গেছে, সিগমা কমপ্লেক্স ভেঙে গেছে, তাই না? সিগমা কমপ্লেক্স ভেঙে একটা পারফেক্ট বেঞ্জিন বলয় সৃষ্টি হয়েছে নিচে, তাহলে এটা H2SO4 হবে, হুম হুম হুম। তাই না? H2SO4, কারণ কথা হলো এখানে তো ঋণাত্মক চার্জটা থেকে গেছে, তাই না? ঋণাত্মক চার্জটা সরাই নিয়ে কোনো হবে, হ্যাঁ। মনে আছে? ঋণাত্মক চার্জটা কিন্তু থেকে গেছে, তো ঋণাত্মক চার্জটা কথা মানে গায়েব করার জন্য আমার একটা প্রোটন লাগবে, তাই না? এই প্রোটন আমাকে কে দিবে? এই প্রোটন আমাকে প্রোভাইড করবে SO3 মাইনাস, আমাকে প্রদান করবে হচ্ছে SO প্লাস। এইখান থেকে আমি একটা প্রোটন পাবো, কারণ কি, এটাকে ভাঙলে কি কি পাওয়া যায়, এটাকে ভাঙলে পাওয়া যায় H প্লাস আর H2O, ঠিক না? হুম হুম হুম। মনে আছে? আচ্ছা, এটা হাইড্রোনিয়াম আয়নটা যেটা আমি বিক্রিয়া করাইলাম, এটার উদ্দেশ্য কি ওটাকে নালিফাই করা, মানে আপনার ওটা এই যে কোনো ঋণাত্মক চার্জ। চার্জটা আছে সেটাকে হচ্ছে তোমার নালিফাই করা, ও কারণ ঋণাত্মক ওকে। অবস্থায় তো আমি রাখতে পারবো না, আমাকে তো প্রশমিত একটা না অবস্থায় ভাই নিয়ে না। আসতে হবে, তাই না?
তো যেহেতু হাইড্রোনিয়াম হ্যাঁ আয়নে হচ্ছে একটা ধনাত্মক, সরি, একটা হচ্ছে H প্লাস আর প্রশম পানি থাকে, তো এটা দুই ভাগে ভাগ হয়ে যায় H প্লাস আর পানিতে, এই H প্লাসটা গিয়ে যুক্ত হয় এই জায়গায়। তো কি হইলো দেখতে ওকে দেখতে এখন এটা হবে হচ্ছে SO3H, নেগেটিভ ছিল, পজিটিভ একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, চার্জ জিরো হয়ে গেল, আর হাইড্রোনিয়াম আয়নের যে পানিটা আছে সেই পানিটা বের হয়ে আসে। এই বিক্রিয়াটাই আমার বইয়ে দেওয়া আছে সম্পূর্ণ ধাপে, মানে এটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, একটা অন্যরকম ভাবে একটু এখানে মানে ওইটা এইভাবে ওগুলো লেখা আগের নাই, চেয়ে হচ্ছে অন্যরকম। হ্যাঁ এইভাবে দেওয়া আছে না? হ্যাঁ এইভাবে সেম টু সেম বিক্রিয়াগুলো ধাপ দেওয়া আছে এই সালফোনেশনের বিক্রিয়ার ক্ষেত্রে ভাই, কিন্তু আগের দুইটা যে আপনি ডিটেলসে ভেঙে দিলেন, এই ভেঙে হচ্ছে লেখা নাই আমার আচ্ছা, বইয়ে, সমস্যা নেই, এটাই ওই দেখে বলবো। দেখে পড়ে ফেলবো, বুঝছো? তোমার আসলে প্রথম দুইটা বুঝলে এটা বুঝতে সুবিধা, যদি হঠাৎ করে এই জিনিসটা দেখো তাহলে কিন্তু লজিক হ্যাঁ বুঝতে হ্যাঁ কষ্ট হবে যে কেন হচ্ছে SO3 প্রশম থেকে মাইনাস হয়ে গেল, ঠিক না? মাইনাস। তুমি যদি আগে থেকে হ্যাঁ জানে আসো যে NO2 ছিল, পজিটিভ ছিল, ওখান থেকে NO2 হয়েছে, নিশ্চয়ই একটা ইলেকট্রন ওখানে হেল্প করছে চার্জ থেকে প্রশমিত করার জন্য, সেই ইলেকট্রনটা এখানে কি করবে, চার্জ হচ্ছে আরো এক কমায় দিয়ে নেগেটিভ বানায় দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ তো বিক্রিয়া শুরুতে আমি যা যা ইউজ করছিলাম, H2SO4 ব্যাক করছে, তো এটা হচ্ছে একটা প্রভাবক, এটা বিক্রিয়ার কোনো এর কোনো হচ্ছে অংশগ্রহণ, তোমার হচ্ছে নরমাল নাই, সরাসরি কোনো অংশগ্রহণ নাই, প্রভাবক হিসেবে অংশগ্রহণ করে, ঠিক আছে? হুম, বুঝতে পারছো? তো H2SO4 হচ্ছে প্রভাবক। আচ্ছা, তাহলে বুঝছো এগুলা, এই তিনটা বুঝছো যে বিক্রিয়াগুলো কিভাবে ঘটতেছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝছি। এটা গেল সালফোনেশন। এখন পড়তে হবে ফিডেল ক্রাফট বিক্রিয়া, বুঝছো? ফিডেল ক্রাফট বিক্রিয়া দুই ধরনের হয়, একটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, আর একটা নাম হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বা অ্যাসিটাইলেশন। আমি দুই জায়গায় দুই ধরনের নাম দেখি, ঠিক আছে? Excited. অ্যাসিটাইলেশন আমি দেখছি, নামটাও আছে। তো ফিডেল আচ্ছা ক্রাফটে কি হয়, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনে একটা অ্যালকাইল মূলক ঢুকে, বুঝছো? ক্যারিয়ার। আচ্ছা, হ্যাঁ ভাই কি ঢুকে তাহলে? ঢুকে হচ্ছে একটা অ্যালকাইল মূলক, ঠিক আছে? এখানে হচ্ছে CH3Cl মিথাইল ক্লোরাইড ইউজ করা হয়েছে। তো অ্যালকাইল এখানে মূলক। হচ্ছে, হ্যাঁ, অনার্দ্র আর শুষ্ক একই জিনিস। অ্যালকাইল মূলকটা কি ধরনের অ্যালকাইল মূলক হবে? মিথাইল মূলক। তুমি কি ইউজ করছো সেটার উপর ডিপেন্ড করে। দেখো এখানে মিথাইল ক্লোরাইড ইউজ করা হয়েছে, তাই তৈরি হয়েছে টলুইন, CH3 যুক্ত হয়েছে, বুঝছো? এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জিনিসটা তুমি জাস্ট বই যদি দেখো যে এটাই তৈরি হয়, এটা কিন্তু তৈরি হয় না সব সময়। ধরো তোমার এরকম একটা জিনিস আছে, একটু খেয়াল করো, যে হাইড্রোজেন, ঠিক আছে, তার সাথে তুমি এখানে মিথাইল ক্লোরাইড ইউজ করছো, তুমি ইথাইল ক্লোরাইড ইউজ করলো, বুঝছো? তাহলে কিন্তু আর টলুইন তৈরি হবে না, তখন আবার তৈরি হবে কি? তখন তৈরি হবে, ভাইয়া আটকে গেছিল ভাইয়া, মানে ওয়াইফাই চলছিল তো কারেন্ট চলে গেছে, যাই হোক এখন হচ্ছে নেটে দিলাম ভাইয়া, আগের লাইনটা বুঝি মানে শুনতেই পাইনি, অফ হয়ে গেছে। বলি যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনে কি হয়, আমরা একটা হচ্ছে অ্যালকাইল মূলক ভিতরে প্রবেশ করাই, ঠিক আছে? এটুকু শুনছিলা তাই না? হ্যাঁ তো হ্যাঁ অ্যালকাইল একটু মূলকটা যে কোনো ধরনের হইতে পারে, তোমার বইয়ে বিক্রিয়া একটাই দেওয়া আছে, মিথাইল ক্লোরাইড ইউজ করা হয়, মিথাইল ক্লোরাইড থেকে টলুইন তৈরি হচ্ছে, যে বিক্রিয়াটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এখন কথা হলো, তোমার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, কথা হলো যে মিথাইল ক্লোরাইড থাকলে সবসময় যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন দিয়ে টলুইনই তৈরি হচ্ছে সেটা কিন্তু সত্য না। এখন ধরো তুমি মিথাইল ক্লোরাইড ইউজ না করে তুমি ইউজ করছো ইথাইল ক্লোরাইড, এই যেটা CH3CHCl, আচ্ছা হুম বুঝতে হুম পারছো? হুম, তখন কিন্তু আর টলুইন উৎপন্ন হবে না, তখন তৈরি হবে যে এই জিনিসটা, হ্যাঁ এটা নামকরণ বলো, এটা নামকরণ কি? হ্যাঁ, এখনো দেখতে পাচ্ছি CH2CH3। তার সাথে বেনজিন বেনজিন আচ্ছা নিউক্লিয়াস যুক্ত। বেঞ্জিন আছে, ওইটা তো ইথেন, পার্শ্ব শিকল কোনটা? পার্শ্ব পার্শ্ব শিকল ভাই উপরেরটা, উপরেরটা, CH2CH3। CH2CH3। তো এটা যেহেতু একটা অ্যালকাইল মূলক, তাই এটাকে বলা হবে ইথাইল বেনজিন, মনে আছে? ও আচ্ছা ইথাইল বেঞ্জিন, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তো ইথাইল বেনজিন তৈরি হবে, তুমি যদি মিথাইলের জায়গায় ইথাইল ইউজ করো ইথাইল বেনজিন তৈরি হবে, যদি মিথাইল ক্লোরাইডের জায়গায় হচ্ছে পেন্টাইল ক্লোরাইড ইউজ করো সেখানে হচ্ছে পেন্টাইল বেনজিন তৈরি হবে। সরি, কি বললাম, মিথাইল, মিথাইল, প্রোপেন, বিউটেন, ওকে পেন্টেন, পেন্টাইল বেনজিন, ঠিক আছে? বুঝতে পারছো? তো বিক্রিয়াটা যে শুধুমাত্র টলুইন তৈরি করে সেটা কিন্তু না, হ্যাঁ ভাই, একটু খেয়াল রাখবা, ঠিক আছে? তো এটারও হচ্ছে তোমার ফিডেল ক্রাফট মানে ভ্যারি করে অ্যালকাইলেশনের যা যা ভ্যারি যা করে। আমি তুমি কোন ইয়াটা মানে ইউজ করতেছো, কোন হচ্ছে হ্যালোজেন মিথাইল হ্যালাইডটা ইউজ করতেছো, সরি অ্যালকাইল হ্যালাইডটা ইউজ করতেছো, বুঝছো? সেটার উপর ডিপেন্ড করে। হুম হুম হুম, ইউজ করবা হলো সবসময় হ্যালোজেনটা ইউজ করার চেষ্টা করবা ক্লোরিন, বুঝছো?
আর আরেকটা কথা, শুষ্ক আর অনার্দ্র এখানে ক্লোরিন। সেম ওকে, সেম অর্থে ব্যবহৃত হয়েছে, এগুলোকে শুষ্ক বা অনার্দ্র হইতে হয়। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হুম, ফিল্টারক্রাফট অ্যালকাইলেশনের হচ্ছে তোমার পড়তে হবে, ধাপগুলা পড়তে হবে। ধাপগুলা, এই ধাপটা দেখো, ধাপটা বুঝো কিনা। আসুক ভাই। প্রথম ধাপটা আমি বুঝাই। প্রথম ধাপটা খালি দেখাই দিই জিনিসটা কেমন তৈরি হয়েছে। ওকে, দেখো, সেম টু সেম এভাবে লিখতে হয় লেখার সময়। সেম টু সেম এভাবে লেখার চেষ্টা করবা। শোনো, কথা হলো যে প্রথম ধাপের ক্ষেত্রে সেম দেখো টু লিখছে সেম। H3CCl। কেন CH3Cl লেখা হইলো না? এর কারণ হচ্ছে যখন তুমি ভাঙে লিখবা তখন কিন্তু বুঝতে হবে যে ক্লোরিনের সাথে সম্পর্কটা কার, ক্লোরিনের সাথে বিক্রিয়াটা কে তৈরি, মানে ইয়াটা কে তৈরি করছে, বন্ধনটা কে তৈরি করছে। ক্লোরিনের সাথে বন্ধনটা কিন্তু হাইড্রোজেন তৈরি করে নাই, তৈরি করছে কার্বন। তো কার্বনটাকে আগে লিখতে হবে, আহ, মানে বন্ডের সাথে 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 লিখতে হবে কার্বন, তারপরে সাইডে লিখতে হবে হচ্ছে H3। বুঝতে পারছো আমি কি বলছি? বুঝছো কিনা? যে এখানে একটু খেয়াল করো যে এখানে কেন H3 আগে লেখা হইলো, কেন CH3Cl লেখা হইলো না? যেহেতু তুমি এখানে বন্ড দেখাচ্ছ, বন্ডটা কার সাথে কার কার মধ্যে তৈরি হয়েছে সেটা ইম্পর্টেন্ট। তো বন্ডটা যেহেতু ক্লোরিন আর কার্বনের মধ্যে তৈরি হয়েছে, তো ক্লোরিন আর কার্বনকে রাখতে হবে বন্ডের দুই মাথায়, তারপর হাইড্রোজেন গুলোকে অন্য পাশে রাখতে হবে। কিন্তু তুমি যদি CH3Cl লিখো, দাগ দিয়ে কাটবে না, বাট জিনিসটা হচ্ছে ভুল। অনেক স্যার কাটতে পারে, খুঁত করে, যেসব স্যারের মনে হয় যে সাবজেক্টের মার্ক বেশি বেশি কাটা উচিত, তারা কেটে দিবে। ঠিক আছে। এখন হচ্ছে আমি ভাবটা দেখাতে যাচ্ছি কেন। কথা হলো জিনিসটা কেমনে তৈরি হলো। LCl3 এখানে অষ্ট সংকোচন ঘটছে না? হুম হুম হুম। সারিয়ার, হ্যাঁ ভাই বলেন। অষ্টক তো সংকোচন ঘটছে, তাই না? হ্যাঁ, ঘটেছে। আচ্ছা, মনে আছে কিনা যে লুইস ক্ষার আর লুইস অ্যাসিড কিভাবে প্রশমিত হইতো? লুইস অ্যাসিড কি করে? লুইস অ্যাসিড হচ্ছে মুক্তজল গ্রহণ করে প্রশমিত হয়, এবং লুইস ক্ষার কি করে? মুক্তজল প্রদান করে প্রশমিত হয়। এখন কথা হ্যাঁ হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা Cl বলছি। এবং AlCl3 এটার মধ্যে কোনটা লুইস অ্যাসিড আর কোনটা লুইস ক্ষার? AlCl3 তে যেহেতু অষ্টক সংকোচন আছে, তার মানে এটা লুইস অ্যাসিড, এবং যেহেতু হচ্ছে লুইস CH3Cl অ্যাসিড, এর হ্যাঁ। মধ্যে মুক্তজল ইলেকট্রন বিদ্যমান, তাই এটা হচ্ছে ক্ষার। তো প্রশমনটা কিভাবে খার, ঘটবে? হ্যাঁ হ্যাঁ। প্রশমনটা হচ্ছে ক্লোরিন কি করবে, তার হচ্ছে মুক্তজল ইলেকট্রন কাকে দান করবে? AlCl3 কে দান করবে। দান করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছো? তো কি হবে, এই যে হুম, মুক্তজল গুলো আছে সেটা হচ্ছে AlCl3 তে যাবে, গিয়ে হচ্ছে যেহেতু হচ্ছে মুক্তজল গ্রহণ করছে AlCl3, তাই কি হবে, তাই সেটা নেগেটিভে পরিণত হবে, এবং যেহেতু হচ্ছে দান করছে ক্লোরিন, তাই সেটা ক্লোরিন পজিটিভে পরিণত হবে। বুঝতে পারছো? ওকে। হুম এখন এই যে ক্লোরিন পজিটিভ আর AlCl3 নেগেটিভ, এই AlCl3 কি করবে? পজিটিভ ক্লোরিনকে ভেঙে বাইর করে নিয়ে আসবে, বাইর করে AlCl4 মাইনাস তৈরি করবে, যেটা হচ্ছে কি একটা নিউক্লিওফাইল। এবং নিউক্লিওফাইল। CH3Cl এর মধ্যে থেকে CH3 বের হয়ে গিয়ে CH3 নিজে তৈরি করবে হচ্ছে একটা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল। বুঝতে পারছো? বাকিটুকু বিজ্ঞান সেম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু প্রথমটা একটু বোঝার মতো জিনিস, তাছাড়া সব আগের মতনই। সব আগের মতো। হ্যাঁ, হুম, এখানেও সিগমা বন্ড, সিগমা হচ্ছে কমপ্লেক্স তৈরি হয়েছে। কমপ্লেক্স শব্দের অর্থ জটিল। তো এক জায়গায় লিখছে সিগমা কমপ্লেক্স, এক জায়গায় জটিল। বইয়ের মধ্যে দেখবা এই ঝামেলাটা আছে, ব্যাপার না, সিগমা ওকে কমপ্লেক্সই লিখবা সব জায়গায়। ওকে। ঠিক আছে। আচ্ছা, হুম, এটা গেল হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। ঠিক আছে। এখন হচ্ছে অ্যাসাইলেশন বা অ্যাসাইলেশনের জিনিসটা কি, এটা একটু বুঝতে হবে। তো পড়ে দেখো। ওকে। যে পদ্ধতিতে বেনজিন বলয়ে অ্যাসাইল মূলক সরাসরি প্রবেশ করানো যায় এবং অ্যারাইল কিটোন উৎপন্ন হয়, তাকে বেনজিন বলয়ে অ্যাসাইলেশন আচ্ছা, তার বলে। আগে একটু বলে নেই অ্যালকাইল অ্যারাইল কিটোন কি। মনে আছে কিনা গতকাল আমি অ্যারাইল কি সেটা বলছিলাম? অ্যারাইল। অ্যারাইল, হ্যাঁ, আমি ভুলে গেছো। ওটা কোনো পড়ার সাথে রিলেটেড অবশ্য ছিল না, জাস্ট পড়ার মাঝখানে বলছিলাম, মনে হয় ভুলে গেছো। একটু বলে দিই যে জিনিসটা আসলে কি। জিনিসটা হচ্ছে অ্যালকেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন বের করি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে অ্যালকাইল মূলক। মানে কি, সিএইচ থ্রি সিএইচ থ্রি ছিল, সেটাকে 2 বানায় দিলে একটা হাত বের হয়ে থাকে কার্বনের, সেটাকে বলা হয় অ্যালকাইল মূলক। সেম ভাবে তোমার হচ্ছে এইখানকার যদি আমি একটা হাইড্রোজেন বের করে দেই, বের করে দিয়ে যদি আমি সেটাকে এইভাবে লিখি, বেনজিনের ক্ষেত্রে একটা হাত বের হয়ে আসে, সেটাকে বলা হয় অ্যারাইল মূলক। বুঝছো? আর কি বলছে ওকে। এখানে? অ্যালকাইল অ্যারাইল কিটোন উৎপন্ন হয়। জিনিসটা কেমন? জিনিসটা দেখতে হচ্ছে এরকম হয়, দেখো। কোন জিনিসটার কথা বলতেছি একটু বলি।
এই দেখো, এই যে এটা হচ্ছে অ্যালকাইল অ্যারাইল কিটোন। কেন অ্যালকাইল অ্যারাইল কিটোন? কিটোন মানে কি সি থাকবে একটা মাঝখানে, পরে কি আছে হ্যাঁ CH3, আর উপরে yes, হচ্ছে হ্যাঁ অক্সিজেন, ঠিক আছে? তো এই অংশটা কি? এই হ্যাঁ অংশটা হচ্ছে অ্যারাইল মূলক, এই অংশটা হচ্ছে অ্যালকাইল মূলক, আর এটা হচ্ছে কিটোন, কিটোনের কিটোন ফাংশনাল হ্যাঁ গ্রুপ। তো এটা কি হ্যাঁ অ্যালকাইল অ্যারাইল কিটোন, ওকে বুঝতে পারছো? হ্যাঁ তো হ্যাঁ যদি হচ্ছে বেনজিন থেকে কোনো অ্যারাইল মূলক তৈরি হয় সেটাকে বলা হয় ফিনাইল। তো এই অংশটাকে বলা হবে মিথাইল, আর মিথাইল এটাকে বলা হবে ফিনাইল, না ঠিক আছে? ওকে আচ্ছা, ফিনাইল বানান হচ্ছে এফ দিয়ে না, ফিনাইল বানান হচ্ছে পি দিয়ে, মিথাইল বানান এফ দিয়ে। তো এটা নামকরণ কি হবে? এটার নামকরণ হবে মিথাইল ফিনাইল কিটোন, কিটোন, ঠিক আছে? মিথাইল ফিনাইল কিটোন, বুঝতে ওকে পারছো? পড়ো, বাকিটুকু পড়ো। ওকে বলে যেমন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুসিল অ্যাসিডের উপস্থিত বেনজিন ও অ্যাসিটাইল ক্লোরাইড বিক্রিয়া করে মিথাইল ফিনাইল কিটোন বা অ্যাসিটোফেনন নামক কিটোন উৎপন্ন করে। ওকে এটার নাম অ্যাসিটোফেননও বলা অ্যাসাইল হয়, বুঝছো? তো অল্টারনেট নামগুলো মনে রাখবা। অ্যাসিটাইলেশন বিক্রিয়ার কৌশল, এটা নাইট্রেশন বা অ্যালকাইলেশন এর অনুরূপ, তবে এক্ষেত্রে অ্যালকাইল ক্যাটায়নের পরিবর্তে অ্যাসাইল ক্যাটায়ন উৎপন্ন হয়। ও আচ্ছা, আগেরটা হচ্ছে অ্যালকাইল ক্যাটায়ন উৎপন্ন হতো, এখানে হচ্ছে অ্যাসাইল ক্যাটায়ন আগের উৎপন্ন বিক্রিয়ার সাথে হচ্ছে। পার্থক্য কি? আগের বিক্রিয়ার সাথে ইউজ করা হয়েছিল CH3Cl, মিথাইল ক্লোরাইড, হ্যাঁ তাই না? এখানে কিন্তু হুম CH3Cl হুম ইউজ করা হয় নাই যে CH3 যুক্ত হবে। ফিডেল ক্রাফটে কি হয় অলওয়েজ হচ্ছে যে তুমি ওকে ইয়াটা ইউজ করছো, হ্যালোজেনটা ইউজ করছো, সেই হ্যালোজেনটা বের হয়ে গিয়ে সেই হ্যালোজেনটা হচ্ছে তোমার হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে? তো হাইড্রোজেনকে রিপ্লেস করে বেনজিনের সাথে, বেনজিন নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়। এখন যেহেতু এখানে তোমার হচ্ছে CH3Cl নাই, CH3COCl আছে, তো Cl কে রিপ্লেস করে বাকি কিছু থাকে, বাকি থাকে হচ্ছে CH3CO। সেই CH3CO হচ্ছে হাইড্রোজেনকে রিপ্লেস করে ওই জায়গায় বসে যাবে এবং হাইড্রোজেনটা HCl তৈরি করবে, বুঝতে পারছো? ওকে মানে কি বলতে চাচ্ছি আরেকবার বলি, দেখো, ফিডেল ক্রাফটে কি হয় অলওয়েজ হচ্ছে এই হ্যালোজেনটা রিপ্লেস হবে, বুঝছো? হ্যালোজেনটা রিপ্লেস বের হয়ে যাবে, বের হয়ে যায়, কাকে রিপ্লেস করবে? এই বেনজিনের কোনো একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে HCl তৈরি করবে, বুঝতে পারছো? এবং এই ক্লোরিন ছাড়া ওকে বাকি যে অংশটা থাকবে সেই অংশটা কি করবে? যেখানকার হাইড্রোজেনটাকে হচ্ছে বের করে আনছে ক্লোরিন, সেখানে গিয়ে বসে যাবে। তো বুঝছো? এখন যদি তুমি সিও ইউজ না করতা, CH3COCl ইউজ না করতা, CH3Cl ইউজ করতা, তাহলে কিন্তু এটা অ্যাসাইলেশন না, অ্যালকাইলেশন বলা হয়তো, কিন্তু বেসিক জিনিস সেম, বুঝতে পারছো? তখন তো হচ্ছে তোমার এইটুক থাকতোই না, তো ক্লোরিন বের হয়ে যেত, ক্লোরিন বের হয়ে গিয়ে একটা হাইড্রোজেনকে বের করে নিত, বাকি যেটুক থাকে হ্যাঁ সেটুক হ্যাঁ হ্যাঁ অ্যালকাইল CH3 হচ্ছে কি উপরে গিয়ে যোগা যেত, তাই না? উপরে গিয়ে, হ্যাঁ ঠিক আছে তো এটার মেকানিজম করতে হয়, এটার মেকানিজমটা দেখো। ওকে আগের বার তৈরি হয়েছিল CH3+, এখানে ক্লোরিন CH3+ তৈরি হয় নাই, CH3+ হুম না হয়ে CH3CO+ তৈরি হয়েছে। খেয়াল করছো হ্যাঁ পার্থক্য? খালি এই জায়গাটুকু। সিও করে হ্যাঁ 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 এই জায়গায় সব ঠিক থাকে। আচ্ছা, আর তারপরে লাইন থেকে সব তো আগের এখানে মতোই, দ্বিতীয় ধাপ, শুধু তৃতীয় ধাপ এখানে একসাথে লিখে আগেরটাই দিচ্ছি, বুঝছো? এখানে সি। ওকে ওকে তুমি লেখার সময় আলাদা আলাদা করে লিখবা। ঠিক আছে এই দ্বিতীয় ধাপ কোনটা? দ্বিতীয় ধাপ হচ্ছে এটা, আর তৃতীয় ধাপ হচ্ছে আবার এটা, হুম হুম, হুম। বুঝছো? লালটা দ্বিতীয় আলাদা ধাপ, আলাদা করে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এভাবে লিখলেই হয়, ভালোভাবে আর এটা গুছিয়ে হচ্ছে লেখা। তৃতীয় ধাপ, সবুজটা, হুম বুঝতে পারছো? হ্যাঁ এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা যদি লেখা নাই পরে খাতায় নোট করো। হ্যাঁ তো আমাদের মোটামুটি প্রতিস্থাপন বিক্রিয়া মনে হয় আর নাই, বুঝছো? এগুলা গেল হচ্ছে হাইড্রোজেনের প্রতিস্থাপন বিক্রিয়া, সরি হাইড্রোজেন বলতেছি, বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া।
এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, এগুলোর প্রত্যেকটা মেকানিজম পড়তে হয়, ঠিক আছে। এখন হচ্ছে কথা হলো আমরা এখন পড়বো যে এগুলো তো প্রতিস্থাপন করলো তাই না, আমরা এখন হ্যাঁ পড়ার চেষ্টা করব যদি প্রতিস্থাপন করে, প্রতিস্থাপন করার পর যদি আমি বিক্রিয়া ঘটাতে যাই তাহলে দেখতে কেমন হবে। মানে কি, ধরো অলরেডি তোমার হচ্ছে একটা টলুইন তৈরি আছে CH3, এখন এই CH3 যে ইয়াটা মূলকটা, সেই মূলকটার কারণে পরবর্তী সময়ে যে বিক্রিয়াগুলো ঘটবে সেই বিক্রিয়াগুলো হচ্ছে কিভাবে কন্ট্রোল করবে এই ব্যক্তি, সেটা এখন আমরা পড়বো। মূলত বেনজিনে যদি কোনো প্রতিস্থাপক মূলক আগে থেকে থাকে, নাইট্রোবেনজিন হোক বা মিথাইল বেনজিন হোক বা এই যে যে বেনজিনই হোক, ঠিক আছে, ব্রোমো বেনজিন বা ক্লোরো বেনজিন যাই হোক, তখন কিন্তু আর বেনজিন নিজে কোনো বিক্রিয়া কন্ট্রোল করতে পারে না, বরঞ্চ পার্শ্ব শিকল গুলো হচ্ছে বিক্রিয়াগুলোকে কন্ট্রোল করে। বুঝছো? মানে এই যে এখনো যে 5টা জায়গা খালি আছে, 5টা কার্বন যে খালি আছে, এই 5টা কার্বনে যদি আমি বিক্রিয়া ঘটাতে চাই, সেই বিক্রিয়াগুলো আর বেনজিন নিজে অ্যারোমেটিক নিউক্লিয়াস সেটা কন্ট্রোল করে না, কন্ট্রোল করা হচ্ছে পার্শ্ব শিকল গুলা। আমরা এখন সেটাই বোঝার চেষ্টা করবো যে জিনিসগুলো কিভাবে ঘটতেছে, ঠিক আছে। ওকে এখন ধরো কি হইলো, এখন হচ্ছে দেখো, আচ্ছা এখন আমরা বলবো ইনডিউসিভ সরি ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্ট মানে কি, বেনজিন চক্রে ধরো হচ্ছে তোমার CH3 কোন একটা মূলক আছে, ঠিক আছে, হুম হুম এটা জাস্ট মুখস্থ করতে হয়, এটা তেমন কোনো হচ্ছে ইম্পর্টেন্ট কোনো কিছু তোমার হচ্ছে পরীক্ষায় বুঝে লিখতে হয় এমন কিছু নাই। ধরো এখানে হচ্ছে একটা এ নামের কোনো একটা মূলক আছে, এখন এ নামের মূলক যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় এবং সেটা যদি কি করে, সেটা যদি হচ্ছে এই কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে হচ্ছে টেনে নেয়, তখন যদি সিগমা বন্ধনে কোনো পরিবর্তন আসে তখন সেটাকে বলা হয় ইন্ডাকটিভ প্রতিক্রিয়া বলে এটাকে। ইন্ডাকটিভ ইফেক্ট বলা হয় বা হচ্ছে আবেশীয় ফল বা আবেশীয় ধর্ম বলা হয়, এটাকে হচ্ছে তোমার আই দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, এই ইয়াটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। এখন ধরো এই ধরনের যে সিগমা বন্ধনে যদি পোলারাইজেশন ঘটে তখন সেটাকে হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট বা হচ্ছে আবেশীয় ফল বলা হয়। এখন ধরো ইন্ডাকটিভ ইফেক্টটা এমন ভাবে ঘটছে যে কার্বন নিজের দিকে ইলেকট্রনকে টেনে নিচ্ছে এর থেকে, তখন সেটাকে বলা হয় ধনাত্মক আবেশীয় ফল। অথবা যদি এমন ঘটনা ঘটে কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে এই প্রতিস্থাপক এ, তখন সেটাকে বলা হয় ঋণাত্মক আবেশীয় ফল। বুঝতে ও পারছো? ওকে হ্যাঁ ধরো এখন CH3 আছে, CH3 কি করলো, CH3 কি করলো, এই CH3 হচ্ছে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিল এই কার্বন থেকে, এবং তার ফলে সিগমা বন্ডটা হচ্ছে পোলারাইজড হয়ে গেল। তখন সেটাকে আমরা বলবো, যেহেতু সিগমা বন্ডটা পোলারাইজড হয়েছে তাই সেটাকে আমরা বলবো হচ্ছে আবেশীয় ফল। এবং যেহেতু হচ্ছে CH3 নিজের দিকে টেনে নিছে, যদি নিজের দিকে টেনে নেয়, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে সেটাকে ঋণাত্মক বলবো, কারণ CH3 নিজের দিকে টেনে নিচ্ছে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। এটা একটু মনে রাখবা। যদি হচ্ছে আহ ইয়া থাকে, হ্যালোজেন থাকে, সরি কি বললাম, যদি হচ্ছে অ্যালকাইল মূলক থাকে তাহলে সেটা হয় হচ্ছে ধনাত্মক আবেশীয় ফল। যদি হচ্ছে হুম, হ্যাঁ কি থাকে বলে এটাকে, হ্যালোজেন থাকে তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক আবেশীয় ফল হয়। ঋণাত্মক হবে ওকে বুঝছো? হ্যাঁ এটা একটু পড়ো, জিনিসটা পড়ো, জিনিসটা তো বোঝার মতো মানে বুঝে তোমার খাতায় অ্যান্সার করতে হবে এমন তেমন কিছু নাই, বাট একটু জানতে হয় জিনিসগুলা। ওকে আবশ্যক ফল বা ধর্ম কর্ম পরমাণু ও অধিক তড়িৎ মৌলের এক্স পরমাণুর মধ্যবর্তী সিগমা বন্ধনে ইলেকট্রন দুটি উক্ত অধিক তড়িৎ পরমাণুর দিকে অধিক আকৃষ্ট হয়ে পড়ে, তখন সিগমা বন্ধন আংশিক পোলারিত হয়ে থাকে। এরূপ এক্স পরমাণু দ্বারা সিগমা বন্ধনের পোলারিকরণকে এক্স এর আহ, আবেশীয় ফল বা ধর্ম বলে। যদি কার্বন অপেক্ষা এক্স অধিক তড়িৎ ঋণাত্মক হয়, যেমন ক্লোরিন পরমাণু, তখন এক্স এর আবশ্যক ধর্মকে ঋণাত্মক হবে। আবার অ্যালকাইল মূলকে যেমন এটা ইলেকট্রন ঘনত্ব সিগমা বন্ধনের কারণ পরমাণু থেকে সরে যায়, অ্যালকাইল মূলক এর ধনাত্মক আবশ্যক ফল পাস হয়। ওকে ওকে হ্যাঁ বুঝছি। বুঝতে পারছো? হুম, আচ্ছা, আর আরেকটা আছে সেটা হচ্ছে মেসোমারিক ইফেক্ট। কথা হলো যখন সিগমা বন্ড পোলারাইজড হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশীয় ফল। আর যখন হচ্ছে পাই বন্ধন, এখন বেনজিনে তো 3টা পাই বন্ধন আছে তাই না, হ্যাঁ প্রত্যেকটা কার্বনের কাছেই তোমার কোনো না কোনো পাই বন্ধন আছে। এখন যদি এই এবং কার্বন গুলার কোনো একটা যেটার মধ্যে হচ্ছে তোমার ইয়া যুক্ত আছে, মূলক যুক্ত আছে, সেগুলোর মধ্যে যদি হচ্ছে তোমার পাই বন্ধনটা কোনো কারণে হচ্ছে তোমার পোলারাইজড হয়ে পড়ে তখন সেটাকে বলা হয় মেসোমারিক ইফেক্ট। এক্ষেত্রে হচ্ছে জিনিসগুলো সেম, যদি কার্বনের দিকে হচ্ছে শিফট হয় ইলেকট্রন মেঘ, তাহলে হচ্ছে সেটা ধনাত্মক মেসোমারিক ফল। যদি কার্বন থেকে ওই মূলকটার দিকে শিফট হয় তখন সেটাকে বলা হয় ঋণাত্মক মেসোমারিক ফল। বুঝছো? জিনিস সেম, ওকে খালি হচ্ছে বন্ধনের জন্য আলাদা। একটু করে দেখো।
ওকে, কার্বন পরমাণু ও অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের হাইড্রোজেন পরমাণু মধ্যবর্তী মধ্যবর্তী পাই বন্ধনের ইলেকট্রনের ঘনত্ব অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে বেশি পরিমাণে আকৃষ্ট হয়। ওকে, তখন পাই বন্ধন প্রসারিত হয়ে পড়ে। আচ্ছা, অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে পাই বন্ধন এর স্থানান্তরকে মেসোমারিক ফল বলে। ওকে। এর একটু মুখস্থ রাখতে হবে যে কার কার হচ্ছে তোমার আম, আবেশ কি বলে এটাকে ইন্ডাকটিভ ইফেক্ট আছে, কার কার মেসোমারিক ইফেক্ট আছে, বুঝছো? এবং কোনগুলো ধনাত্মক আচ্ছা। কোনগুলো ঋণাত্মক। হুম সিগমাটা হুম ইন্ডাকটিভ এটা সহজ, যদি হ্যালোজেন হয় তাহলে হচ্ছে নেগেটিভ, যদি হচ্ছে অ্যালকাইল মূলক হয় যেটা হচ্ছে মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল যাই হোক পেন্টাইল যাই হোক, সেক্ষেত্রে হচ্ছে ধনাত্মক মেসোমারিক ফল। ঠিক আছে, এক্ষেত্রে একটু মুখস্থ রাখতে হবে হুম, কোনগুলো ধনাত্মক কোনগুলো ঋণাত্মক, একটু মাথায় রেখো, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে কিটোন, তারপর হচ্ছে সায়ানাইড, নাইট্রাইল, তারপর হচ্ছে এর নাম ভুলে গেছি, SO3H, নাম জানি কি, কোনটা বে? এসো। SO3H এর নাম ভুলে গেছি, নাম কি? ও সেটার নাম ভুলে গেছি, ও তো মাথায় আসতেছে না। এটা হচ্ছে নেগেটিভ মেসোমারিক ফল আছে, বুঝছো? আর ধনাত্মক কার কার আছে? এটা হচ্ছে OH, NH2, Cl, মানে যাদের যাদের হচ্ছে মুদ্রণ ইলেকট্রন আছে, বুঝছো? হুম হুম। নিচেরটা লাইনটা পড়ো, নিচেরটা পড়ো। ভাইয়া, SO3 হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড। SO3H, COOH, সালফোনিক অ্যাসিড, হ্যাঁ সালফোনিক অ্যাসিড, মনে পড়ছে। আচ্ছা, মূলকটার নাম ভুলে গেছিলাম। আচ্ছা দেখো, দেখো যে ঋণাত্মক পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল একান্তর দ্বিবন্ধন যুক্ত কার্বন শিকল দ্বারা বলের দিকে স্থানান্তর হলে এটাকে কি বলে, এটা একটু খেয়াল রাখো। ওকে তোমার হচ্ছে ধনাত্মক মেসোমারিক ফল কার কার আছে, একটু পড়ো, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, এখন অ্যাক্টিভেটিং গ্রুপ আর ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ কি, এর একটু বই খুলে মেসোমারিক, আর যদি মেসোমারিক আর ইয়া যদি বুঝে থাকো তাহলে বই খুলে ডাইরেক্ট মুখস্থ করে নিবা কোনগুলো অ্যাক্টিভেটিং গ্রুপ কোনগুলো ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, বুঝছো? লাস্ট খ মার্কে ঠিক আসে আছে। যে অ্যাক্টিভেটিং গ্রুপ আর কি বলে এটাকে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ বলতে কি বুঝো। একটা খাতায় একটা জিনিস লিখে রাখো যে তোমাকে পড়তে হবে যে ফেনলেরটা স্পেশালি পড়তে হবে। অ্যাক্টিভেটিং গ্রুপ কার বলয়, এটা লিখে রাখো, বাংলা লিখো, বলয় সক্রিয়কারী ও নিষ্ক্রিয়কারী মূলকের ব্যাখ্যা, এটা পড়বা, বই থেকে খুঁজে পড়বা। বলয় মেসোমারিক সক্রিয়কারী। এবং নিষ্ক্রিয়কারী মূলকের ব্যাখ্যা। ওকে। ফেনল, লিখো ফেনল। ফেনল। ফেনল কেন ফেনল। ওকে। সক্রিয়কারী এটার ব্যাখ্যা করতে হবে আলাদা হবে, ফেনল করো সক্রিয়কারী। আচ্ছা, ঠিক আছে। বুঝছো? তোমার হচ্ছে টেস্ট মেসোমারিক পেপারে থাকার কথা ভাইয়া, এগুলো টেস্ট পেপারে টেস্ট দেখতে পেপারে না, হবে। তোমার বইয়ে দেওয়া আছে। এটা আমি কেন পড়াচ্ছি না আমি বলি, কারণ হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপ আর ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ এগুলা হচ্ছে তোমার কোনগুলা, এটা জাস্ট বাংলা কথা লেখা আছে বইয়ের মধ্যে যে মেসোমারিক ফল থাকলে এটা হয়, ইন্ডাকটিভ ফল থাকলে এটা হয়, কিন্তু ফেনোলেটটা একটু ভিন্ন। ফেনোলেটটা মুখস্থ রাখতে হয় যে ফেনোলেটার মধ্যে ওকে মেসোমারিক ফল এবং ইন্ডাকটিভ ফল দুইটাই আছে, কিন্তু হচ্ছে একটা বেশি একটা কম, সেজন্য হচ্ছে ফেনাল দেখায় অ্যাক্টিভেটিং গ্রুপ হিসেবে কাজ করে। এখন কথা হলো অ্যাক্টিভেটিং গ্রুপ মানে কি আর ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ মানে কি। অ্যাক্টিভেটিং গ্রুপ মানে হচ্ছে বলয়কে সক্রিয় করে এবং বলয়ে হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক বিক্রিয়াগুলো সহজে ঘটতে পারে, বুঝছো? হুম হুম আর নিষ্ক্রিয়কারী মূলক মানে হচ্ছে বলয়ে হচ্ছে ধনাত্মক আধানের প্রভাব সৃষ্টি করে, মানে ধনাত্মক চার্জ ধনাত্মক আবেশ সৃষ্টি করার চেষ্টা করে, বুঝছো? এটা ওকে কিভাবে বুঝবা, এটাকে হচ্ছে তোমার অর্থোপ্যারা গ্রুপ। অর্থোপ্যারা ডিরেক্টরিং গ্রুপ মানে কি, এই যে আমি মাত্র যেটা বলতেছিলাম যে বেনজিনের এখন আমরা কি পড়বো, বেনজিনের মধ্যে যে গ্রুপটা যুক্ত থাকবে সেই গ্রুপটা হচ্ছে এখন বেনজিনের বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে, তাই না? এটা বলছি না? হুম 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 তো এই যে গ্রুপটা আছে এই গ্রুপটার থাকার ফলে নতুন যে ধরো মূলক ঢুকলো বা নতুন যখন হচ্ছে ব্রোমিন ফ্লোরিন যাই ঢুকুক, সেটা অর্থ পজিশনে যাবে নাকি প্যারা পজিশনে যাবে নাকি হচ্ছে মেটা পজিশনে যাবে, সেটা হচ্ছে নির্দেশ করবে সেই এটা নিজের উপর। তো তখন আর বেঞ্জিন কোনো হেল্প করবে না। আচ্ছা ওকে তো আমরা এখন কতগুলো গ্রুপ সম্পর্কে পড়বো যারা হচ্ছে কি করে ফোর্স করে নতুন যে বিক্রিয়াটা ঘটছে সেই বিক্রিয়াটায় যে হচ্ছে ভিতরে প্রবেশ করতেছে বেঞ্জিনের সাথে বিক্রিয়া করতেছে তাকে অর্থ বা প্যারা পজিশনে যেতে ফোর্স করে। আচ্ছা ঠিক আছে, এরপরে হুম পড়বো আরেক ধরনের গ্রুপ যারা কি করে, যারা হচ্ছে ফোর্স করে যে নতুন বিক্রিয়াটা ঘটবে সেই বিক্রিয়াটা অবশ্যই যাতে মেটা পজিশনে ঘটে। হুম ভাই। তুমি উঠানে পড়তেছো?
না, উঠানে না ভাই, হ্যাঁ উঠানে বলতে হ্যাঁ বাড়ির বাইরে। বারান্দায়? বারান্দায়ও না ভাই, ওই যে রিমাদের বাড়ির পাশে। আচ্ছা দেখো, তো অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ তাহলে কি? অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ মানে হচ্ছে সেই সকল পার্শ্ব শিকল যারা হচ্ছে ফোর্স করে তোমার হচ্ছে বিক্রিয়াটা যাতে হচ্ছে কোথায় ঘটে, বিক্রিয়াটা যাতে হচ্ছে অর্থ বা প্যারা পজিশনে ঘটে। এখন দেখো জাইলিনের সংকেত তিনটা পড়ছো, মনে আছে কিনা? অর্থোজাইলিন, মেটাজাইলিন, প্যারাজাইলিন। নামকরণের সময় পড়ছিলাম এই জিনিসগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জানি না, এখন হ্যাঁ হ্যাঁ কথা হইলো কখন হ্যাঁ। অর্থোজাইলিন তৈরি হবে, কখন মেটাজাইলিন তৈরি হবে, কখন প্যারাজাইলিন তৈরি হবে, এই ধরনের জিনিসগুলো আসলে অর্থ প্যারা নির্দেশক গ্রুপে কাজ করে। এখন তোমার পরীক্ষায় অর্থ প্যারা নির্দেশক হচ্ছে আরেকটা হট টপিক যেটা সবচেয়ে বেশি আসে। আচ্ছা। বুঝতে পারছো? তো এখন আমরা এটা করবো, হুম, তুমি এটা পড়ো, আমার একটা কল আসছে। ঠিক আছে। সারিয়ার, এখন এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, কেমনে হয় এটা একটু বলি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, একটা বুঝাবো, বাকিগুলা বই দেখে দেখে পড়ে চেষ্টা করবো বুঝার, ঠিক আছে? বই বাকিগুলো সহজ, ওই আগের মতোই একটা বুঝলে বাকিগুলা ইজিলি বোঝা যায়। আচ্ছা দেখো, ঠিক। প্রথমে কি, প্রথমে কে আছে অর্থপ্যারা পজিশনে, প্রথমে বুঝতেছে যে CH3 হচ্ছে অর্থপ্যারা নির্দেশকমূলক, ঠিক আছে? আচ্ছা দেখো, কার্বন, কার্বনের সাথে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন থাকে, ঠিক আছে? হাইড্রোজেনের চার্জ কি জায়গায় বলতো? এই হাইড্রোজেনের চার্জ কিন্তু এখানে কোনো কিছুই নাই, কারণ কি এটা বন্ধনে যুক্ত আছে, তাই হাইড্রোজেনের চার্জ এখানে প্রশমিত হয়েছে। কি হয়, এই যে বন্ধনটা আছে এই বন্ধনটা ভেঙে যায়। কার্বন কি করে, হাইড্রোজেনের সাথে এই বন্ধনটা ভেঙে ফেলে, আচ্ছা। বুঝছো? ভাঙে কি করে হুম, দেখো, তীর চিহ্ন দিয়ে লেখা আছে, পরীক্ষার খাতায় এটা ড্রয়িংটা শিখবা, ড্রয়িংটা প্র্যাকটিস করবা, পরীক্ষার খাতায় ড্রয়িং সহ লিখতে হবে, ঠিক আছে? ঠিক। তো এই বন্ধনটা ভেঙে গিয়ে কি হয়, কার্বন এই কার্বনের সাথে ডাবল বন্ড তৈরি করে, আর এটা হচ্ছে H+ হিসেবে থেকে যায়। ও, ওকে ওকে। হুম বুঝছো? আর উপরের হাইড্রোজেনের হুম কোনো পরিবর্তন হয় না, সাইডের হাইড্রোজেনের কোনো পরিবর্তন হয় না। এখন যেহেতু এখানে তোমার একটা বন্ড গঠন হয়েছে, তো এখানে যে পাই ইলেকট্রনটা ছিল সেটা কি হয়, সেটাকে ফোর্স করে এই কার্বনের কাছে চলে আসতে। মানে এই কার্বনের কাছেও একটা পাই বন্ড ছিল, এই কাছে একটা পাই ইলেকট্রন ছিল, সরি পাই বন্ড ছিল দুই কার্বনের মধ্যে, ঠিক আছে? তো দুই কার্বনের মধ্যে পাই বন্ডের মধ্যে দুইটা পাই ইলেকট্রন ছিল, সেই দুটো পাই ইলেকট্রন কি হয়, লাফ দিয়ে এখানে চলে আসে। ও, ওকে। হ্যাঁ লাফ দিয়ে আসার পর কি হয়, আসলো, আসার পর কি করে, এটা তো স্থিতিশীল অবস্থা না, তাই না? বেনজিনের জন্য, হুম হুম। সরি গোল দিয়ে কেন আঁকতেছি, গোল দিয়ে আঁকলে তো বোঝার আসলে কষ্ট। দাঁড়াও দাঁড়াও, ভুলে গেছি। হাইড্রোজেন, 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 ঠিক আছে? এই একটা, এই একটা, এই একটা। তো ডাবল বন্ড যখন গঠন হয় দুই পাশে তীর চিহ্ন দিতে হবে, বুঝছো? দুই মাথা থাকতে হবে, একটু খেয়াল রাখবা। তো এই বন্ডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে উপরে দুইটা বন্ড তৈরি হয়, এই বন্ডটা কিন্তু এখন ভেঙে গেল, বুঝছো? এখানে যে বন্ডটা ছিল সেই বন্ডটা কিন্তু এখন আর নাই, বন্ডটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে হ্যাঁ কি হয়েছে, ডাবল বন্ড তৈরি হয়েছে, আর এখানকার যে পাই ইলেকট্রন গুলো ছিল ওটা লাফ দিয়ে এখানে চলে আসছে। এখানকার হাইড্রোজেনটা আচ্ছা। হাইড্রোজেন প্লাস হয়ে গেছে, কারণ এখানে প্রশমিত করার মতো কেউ নাই, উপরে হাইড্রোজেন ঠিক আছে, সাইডে হাইড্রোজেন ঠিক আছে, ঠিক আছে? এই বন্ডটাও হুম থেকে গেছে, এই বন্ডটাও থেকে গেছে, ভাঙছে একটা বন্ড। তো এইটা তো স্থিতিশীল অবস্থা না, তো কি করে, এই বন্ড গুলা এখানে আসার চেষ্টা করে, এখানে একটা বন্ড তৈরি করার সৃষ্টি সৃষ্টি করার চেষ্টা করে, বুঝছো? ওকে। তো কি হয়, এখানে একটা বন্ড তৈরি হয়, এখানে একটা নতুন বন্ড তৈরি হয়। বন্ড তৈরি হলে কি হয়, এইখানে একটা বন্ড ছিল না, দেখো তো এইখানে, এখানে একটা বন্ড ছিল, খেয়াল করছো? শুরু থেকে কিন্তু একটা বন্ড এখানে। ছিল, কিন্তু এখন যেহেতু এখানে একটা বন্ড সৃষ্টি হয়েছে, এটা তো আগের মতোই আছে, ভালো কথা, এটা আগের মতোই লেখা নেই। এখানে যে বন্ডটা ছিল সেই বন্ডটা কিন্তু আর থাকতে পারবে না, কারণ কি, কনজুগেশন কিন্তু তাহলে আর হবে না, পরপর দুইটা ডাবল বন্ড হলে কিন্তু আর কনজুগেশন থাকতেছে না। না না না, হয় না, শর্ত অনুযায়ী পড়ে না। হ্যাঁ, তো কি হয়, বন্ডটা ভেঙে যায়, ওই বন্ডটা ভেঙে ওর পাই ইলেকট্রন গুলো আবার এখানে চলে আসে, বুঝতে পারছো? ওকে ওকে, হ্যাঁ। তো এই পাই ইলেকট্রন আবার কি করে, ফোর্সফুলি তোমার এই যে এইখানে, এইখানে বন্ড গঠন করতে চায়, ঠিক আছে? লেখা হচ্ছে আবার। তো এখানে যখন আবার বন্ড গঠন করতে চায় তখন জিনিসটা দেখতে কেমন হবে, তখন জিনিসটা দেখতে আবার হবে এরকম, যে উপরে তো ডাবল বন্ড আছেই, কারণ বন্ড তৈরি হয়েছে এই জায়গায় একটা, এই জায়গায় একটা।
তো এইখানে যে পাই বন্ডটা ছিল সেটা আবার ভেঙে যায়, সরি এটা ধ্যান থাকবেই। এখানে যে পাই বন্ডটা ছিল এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এইখানে আবার একটা ডাবল বন্ড চলে আসে, সরি মুক্তজোড় চলে আসে, এখানে থাকে কার্বন, এখানে থাকে এইচ প্লাস। এখন তারপর কি হয়, এই যে বন্ড গুলো আছে এই বন্ডটা আবার এখানে ফিরে যায়। এই দেখা যায় মুক্তজোড় না, এখানে হ্যাঁ। যে, সরি এখানে যে তোমার ইয়াটা আছে, কি বলে এটাকে, এখানে যে হচ্ছে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা আবার এখানে ফিরে যায়। এখানে ফিরে গেলে কি হয়, এখানে আবার একটা সিঙ্গেল বন্ড চলে আসে, হাইড্রোজেন আবার হচ্ছে প্রশমিত হয়ে যায়, উপরে হাইড্রোজেন থাকে, উপরে হাইড্রোজেন থাকে, এখানকার বন্ড একটা ভেঙে যায়, ভেঙে গিয়ে হচ্ছে আবার কি হয়, আবার হচ্ছে নতুন ধরনের একটা ইয়া তৈরি হয়, বন্ধন তৈরি হয়। ওকে। দেখো এটা যেখানে ছিল এটা কিন্তু ওইরকম না, তার ভিন্ন রকম দেখতে। ভিন্ন রকম। কিন্তু কথা হইলো আমরা এতগুলো যে বিক্রিয়া করলাম, বিক্রিয়ার কোন কোন জায়গায় আমার ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছিল, এই একটা পজিশন, এই একটা পজিশন, আর এই একটা পজিশন। এন্ড তো সবগুলো পজিশন অর্থ বা প্যারা না? ও ইয়েস। অর্থ হইছে আইদার অর্থ অর প্যারা হ্যাঁ, পজিশনে গিয়ে ইলেকট্রন ঘনত্ব বাড়ছে। এন্ড কথা হলো বেনজিনের না সকল হয় প্যারা, বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া? অর্থ প্যারা। না না, কি বিক্রিয়া, আমরা একটু আগে তো পড়লাম যে সব ধরনের বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া দেয়, ইলেকট্রোফিলিক বিক্রিয়া, ও আচ্ছা, ইলেকট্রোফিলিং প্যারা, সরি। তাই না? যাই হোক, তো ইলেকট্রোফিলিং বেনজিনে প্যারা, হ্যাঁ। আসে কারা, বেনজিনে আসে হ্যাঁ, ইলেকট্রোফাইলরা। ইলেকট্রোফাইল এসে দেখতেছে তিনটা পজিশনে কার সবচেয়ে বেশি ইলেকট্রন ঘনত্ব আছে, তো ওরা তিনটা পজিশনে গিয়ে বিক্রিয়া করবে। হ্যাঁ, ইয়েস, তো হ্যাঁ, হ্যাঁ, ওরা হ্যাঁ। আইদার অর্থতে যাবে না হলে প্যারাতে যাবে, ওরা তো ভুলেও মেটা পজিশনে যাবে না, কারণ মেটা পজিশনে কি বেশি, মেটা পজিশন হচ্ছে ধনাত্মক বেশি। ধনাত্মক বেশি, হ্যাঁ। তো ইলেকট্রন ঘনত্ব যে জায়গায় বেশি সেই জায়গায় তো যাবে ইলেকট্রোফিলিক বিক্রিয়াগুলো করতে। তো যখন এখানে তোমার CH3 থাকবে তখনই এরকম একটা বিক্রিয়ার সময় এরকম একটা রেজোনেন্স তৈরি হয়, এবং এই রেজোনেন্সের ফলে কি হয়, এই রেজোনেন্সের ফলে অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, এই জন্য হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়াগুলো সব অর্থ প্যারা পজিশনে ঘটে। তাহলে ওকে। CH3 কি, তাহলে CH3 হচ্ছে একটা অর্থ প্যারা নির্দেশক মূলক, মানে কি এটা হচ্ছে তোমার বেনজিনকে বাধ্য করে অর্থ বা প্যারা পজিশনে বিক্রিয়া করতে, মেটা পজিশনে বিক্রিয়া করতে দেয় না আচ্ছা, বা দিতে চায় না। বুঝতে আচ্ছা। পারছো? হুম, হুম। বাকিগুলো দেখো, ফেনলও একই কাজ করে। ফেনল কি করে, ফেনল বন্ড দেয় না, ফেনল কি করে, ফেনল হচ্ছে মুক্ত জোড় দেয়, এবং ঘটনা একই ঘটে। ওকে। অ্যানিলিনও কি করে, মুক্ত জোড় দেয়, এবং ঘটনা একই ঘটে। ও মানে সবই টলিউনের মতো অবস্থা। সবই টলুইনের মতো অবস্থা, খালি পার্থক্য কি, ফেনল আর অ্যানিলিন হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন প্রদান করে, আর টলুইন কি করে, একটা বন্ড ভেঙে ফেলে। বন্ড ভেঙে যাবে। ওকে, ওকে। বুঝতে পারছো? ঠিক তো আছে। টলুইন, এগুলো ফেনল, সবগুলো ট্রাই অ্যানিলিন, করতে হবে। তাহলে এই তিনটাই কি ধরনের মূলক, এই তিনটাই হচ্ছে অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ বা অর্থ প্যারা নির্দেশক মূলক। এদের বিক্রিয়া সবগুলো কোন জায়গায় হবে, বিক্রিয়া সবগুলো হচ্ছে তোমার অর্থ পজিশনে বা প্যারা পজিশনে হবে। এখানে কখনোই তোমার হ্যাঁ, ভুলেও তোমার ইয়া তৈরি হবে, মানে সরি ভুলেও বলাটা উচিত না আসলে, সহজে শব্দটা হবে সহজে মেটা পজিশনে কোনো বিক্রিয়া ঘটতে দিবে না এরা, এবং আচ্ছা, অতিরিক্ত শক্তি প্রয়োগ করে এই বিক্রিয়াগুলো করতে হয় মেটা পজিশনে, বুঝছো? আচ্ছা, আচ্ছা। তো তুমি টলুইন থেকে তুমি কখনোই মেটাজাইলিন সহজে তৈরি করতে পারবা না, টলুইন থেকে তোমার অলওয়েজ তৈরি হবে অর্থোজাইলিন নয় প্যারাজাইলিন। ওকে। বুঝতে পারছো? মেটাজাইলিন তৈরি করতে হুম, গেলে তোমাকে হচ্ছে আলাদা ধরনের বিক্রিয়া প্রদান করতে হবে। ঠিক আছে। তো এই ছবিগুলো প্র্যাকটিস করতে হবে, তোমাকে ছবির ব্যাখ্যাগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝছো? তো হুম, কমন অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ কারা কারা, ও আর, আর এর মানে কি হয় অ্যালকাইল মূলক, নাহলে অ্যারাইল, নাহলে অ্যালকাইল সরি অ্যাসাইল, অথবা হচ্ছে কি ওকে। হাইড্রোজেন, মানে কি ও ফেনল হইতে পারে, NR2 হইতে হ্যাঁ, পারে, NR2 মানে NH2 এর মধ্যে ইনক্লুডেড, অ্যালকাইল মূলক বা অ্যারাইল মূলক হইতে পারে, আবার ফ্লোরিন ক্রোমিন বোরন আয়োডিনও হইতে পারে। তো এই চারটাটাই ঠিক আছে, মুখস্থ রাখবা। ঠিক আছে। ঠিক আছে, যারা কারা হচ্ছে কমনলি অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ দেয়, তোমার বইয়ে এই তিনজনের ব্যাখ্যা দেওয়া আছে। অ্যাটলিস্ট আচ্ছা, তোমার বইয়ে কালকে চেক করছি, হ্যাঁ তো কালকে তোমার চেক করছি, তোমার বইয়ে তিন ধরনের ব্যাখ্যাগুলো দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। মেটা ডিরেক্টিং গ্রুপ, বলয় নিষ্ক্রিয়কারী, বুঝছো, মূলক, এরা হচ্ছে বলয় নিষ্ক্রিয়কারী মূলক। এরা কি করে, মেটা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে। একটু কি হয়েছে, ইলেকট্রন ভিতরে প্রবেশ করানো হচ্ছিল না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরা কি করে, ভিতর থেকে বলয়ের ভিতর থেকে ইলেকট্রন বের করে নিয়ে যায়। ও আচ্ছা, আচ্ছা। উফ, দেখো কি হয়, NO2 আছে যুক্ত, বুঝছো, নাইট্রোজেনের সাথে অক্সিজেন আছে, আর এখানে আছে হচ্ছে আরেকটা অক্সিজেন মাইনাস, মাইনাস, ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার বলয়টা গঠিত হয়েছে।
ঠিক আছে। এখন কথা হলো কি হয়, ঘটনাটা ঘটে কি, অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে হচ্ছে অক্সিজেনের তড়িৎ বেশি, তো অক্সিজেন কি করে, ডাবল বন্ড থেকে ইলেকট্রন টাইনে নেয়। ইলেকট্রন টাইনে নিলে কি হবে, নাইট্রোজেন পজিটিভ হয়ে গেল, নাইট্রোজেনের চার্জ কমে গেল না আরো। হ্যাঁ তো তখন কি হয়, তখন হচ্ছে যে ঘটনাটা ঘটে, তখন হচ্ছে এই যে ডাবল বন্ডটা ছিল এই জায়গায়, এখানে তো ডাবল বন্ড অবশ্যই ছিল তাই না, আবার ভুলে এটা দিয়ে ফেলছি। এই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এখানে আরেকটা ডাবল বন্ড তৈরি হয়, অক্সিজেন মাইনাস, আছে। এটা হচ্ছে অক্সিজেন মাইনাস, বুঝছো? এখানকার ডাবল বন্ডটা ভেঙে গেছে, ডাবল বন্ডটা ভেঙে এখানে একটা পজিটিভ তৈরি হয়েছে এখন, কারণ এখান থেকে ইলেকট্রন সরায় নেওয়া হয়েছে, কিন্তু ইলেকট্রন দেই নাই, আগে দিচ্ছিলাম দেখে মুক্তিযোগ তৈরি হয়েছে, আমি ইলেকট্রন এখান থেকে সরাই নিয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, এখন ইলেকট্রন সরাই নিয়ে গেছি, তারপরে কি হয়, তারপরে যে ঘটনাটা ঘটে, তারপরে হচ্ছে এই যে ইয়াটা আছে, আধা এই ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রন ঘনত্ব আবার এখানে আকর্ষিত হয়, কারণ এখানে কি আছে, এখন এখানে একটা ধনাত্মক আধান আছে, ঠিক আছে। তো উপরে আবার কোনো চেঞ্জ হবে না, উপরে হচ্ছে নাইট্রোজেন থাকবে, নাইট্রোজেন সাথে অক্সিজেন মাইনাস, এপাশে হচ্ছে একটা অক্সিজেন মাইনাস থেকে যায়। তো কি হয়, এইখানকার বন্ধনটা এখানে শিফট করে, এখানে শিফট করে, কারণ এখানে আকর্ষিত হচ্ছিল ধনাত্মক আধান দিয়ে। কিন্তু এখন কথা হইলো, তাহলে এখন ধনাত্মক আধানটা কই যাবে, এখানে তোমার একটা পাই বন্ধন ছিল, এখানকার ইলেকট্রন টেনে নিয়ে আমি এখানে বসায় দিচ্ছি, ওকে। তো এখানে একটা আবার ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে, তো এখানে ধনাত্মক আধান তৈরি হবে। ও ইয়েস, হ্যাঁ, যখন আমি বন্ধনটা আবার এখানে আনলাম, ওকে ওকে, তখন হ্যাঁ। আবার কি হবে, এখানে যে একটা বন্ধন ছিল আগে থেকে, সেই বন্ধনটা আবার এখানে আসার চেষ্টা করবে, কারণ কি এখানে ধনাত্মক আধান আছে। হুম হুম তো তারপরে দেখতে কেমন হবে, তারপরে দেখতে হবে এরকম, উপরে তো কোনো চেঞ্জ নাই, উপরে তো নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন আছে, অক্সিজেন অক্সিজেন আছেই, ঠিক আছে। তখন কি হবে, তখন হচ্ছে এইখানে বন্ধনটা চলে আসবে, আধানটা চলে যাবে এই জায়গায়। আলটিমেটলি শেষ পর্যন্ত দেখতে আবার কেমন হবে, শেষ পর্যন্ত দেখতে হচ্ছে সবগুলো হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, তাই না, বন্ধন তো ফিরে যাবে ওর কাছে। এখন যে অক্সিজেন থেকে ডাবল বন্ড নিছিলাম, অন্য অক্সিজেনে ফিরে যাবে ডাবল বন্ডটা, বুঝছো? এখন কথা হলো যে এখানে মেটা তো অবস্থানে কেন বিক্রিয়াগুলো ঘটতেছে, এটা কিভাবে মেটা নির্দেশক। কথা হলো এখানে পজিটিভ আধানগুলো কোথায় কোথায় তৈরি হয়েছে একটু দেখি। এখানে তৈরি হয়েছে, এই নিচে তৈরি হয়েছে, আবার এই সাইডে তৈরি হয়েছে, দেখো সবগুলা ধনাত্মক আধান তৈরি হয়েছে কোন জায়গায়, অর্থবেড়া অবস্থানে। অর্থতে, হ্যাঁ, অর্থের প্যারা, সেটাই তো। এখন যদিও আমি ইলেকট্রন বাড়াই নাই, কিন্তু তবুও আপেক্ষিকভাবে এখন ইলেকট্রনের ঘনত্ব কোন জায়গায় বেশি, মেটাতে। মেটাতে। হুম। কারণ কি, ও, মেটা এখন ওকে হচ্ছে, ওকে। মেটা এখন কি, মেটা এখন হচ্ছে নিষ্ক্রিয় ভাবে আছে যদিও, তবুও কি, যেহেতু হচ্ছে অর্থ প্যারা সবগুলাই ধনাত্মক, তাহলে মেটা পজিশনটা এখন ইলেকট্রোফাইলদের জন্য হচ্ছে কাঙ্ক্ষিত টার্গেট, ইয়েস। বুঝতে পারছো? তো এখন যখনই তোমার হচ্ছে NO2 থাকবে, তখনই কি হবে, কি তখনই হচ্ছে ইলেকট্রোফাইলরা এসে দেখবে, দেখবে যে মেটা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব আপেক্ষিকভাবে বেশি, তো ওরা মেটা পজিশনে বিক্রিয়াগুলো করা শুরু করবে। ওকে। মেকানিজম বুঝছো? হ্যাঁ ভাই। এটারও চিত্র মুখস্থ করতে হবে, বুঝছো, আকার কেমন শিখতে হবে। কমন মেটা ডিটেক্টরিং গ্রুপ কারা, মুখস্থ করবা, কাজে দিবে। তোমার বইয়ে খালি NO2 এর ব্যাখ্যাই দেওয়া আছে, আর একটা ব্যাখ্যাও দেওয়া নাই, ঠিক আছে। আচ্ছা। তো NO2 এর মেকানিজম পড়তে হয়, বাকিগুলো তোমার বিক্রিয়া ডাইরেক্ট আসলে ডাইরেক্ট বিক্রিয়া লিখতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হলো মেকানিজম পড়তে হবে, NO2 এর পুরো মেকানিজম কিভাবে কাজ করে, এই ছবিটা সহ, ঠিক আছে। হুম ঠিক, হুম এখন কথা হলো অর্থ প্যারা নাকি মেটা নির্দেশক বোঝার উপায় কি, ঠিক আছে। সিস্টেমটা হচ্ছে এরকম, এটার জন্য তোমাকে হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতার মানগুলো জানা লাগবে সবার আগে, কথা হলো এটা। এখন ধরো তোমার হচ্ছে বেনজিনের সাথে কেউ একজন যুক্ত আছে, সেই বেনজিনের মৌলগুলো কেমন, মৌলগুলো হচ্ছে এ, তার সাথে সরি এক্স দিয়ে লেখা নাকি এখানে, আচ্ছা এক্স, তার সাথে যুক্ত আছে হচ্ছে ওয়াই। ওয়াই এর কিন্তু সরাসরি কানেকশন নাই বেনজিনের সাথে, ওয়াই এর কানেকশন হচ্ছে এক্স এর সাথে, এক্স এর কানেকশন আবার বেনজিনের সাথে, খেয়াল করছো? আচ্ছা। হুম হুম আচ্ছা, এখন যদি ওয়াই এর এক্স, সাথে সরাসরি বেঞ্জিনের কোনো সম্পর্ক নেই, এক্স এর সাথে আছে। হ্যাঁ, এখন যদি এক্স এর হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতা ওয়াই এর থেকে বেশি হয় তাহলে এক ঘটনা ঘটবে, আবার যদি এক্স এর তড়িৎ-ঋণাত্মকতা ওয়াই এর থেকে কম হয় তাহলে এক ধরনের ঘটনা ঘটবে। যদি এক্স এর তড়িৎ-ঋণাত্মকতা বেশি হয় তাহলে হবে হচ্ছে অর্থপ্যারা ওপি, আর যদি ছোট হয় তাহলে হবে এম, হুম। বুঝতে পারছো? তো এটা হচ্ছে হ্যাঁ। তোমার যদি অর্থপ্যারা মুখস্থ না থাকে তাহলে কিভাবে অর্থপ্যারা নির্ণয় করবে সেটা করার সিস্টেম। আচ্ছা। আচ্ছা দেখো, এই উদাহরণগুলো দেখো, বেনজিনের সাথে কে যুক্ত আছে, বেনজিনের সাথে যুক্ত আছে হচ্ছে OH। এখন কথা হইলো
ও তার সাথে এইচ যুক্ত, এইচ এর সাথে কিন্তু অক্সিজেনের কোনো বেঞ্জিনের কোনো সম্পর্ক নাই, তাই না? নাই নাই নাই। তাহলে হচ্ছে ওয়াই কে ওয়াই হচ্ছে এইচ, তাই না? এইচ, তাহলে এক্ষেত্রে হচ্ছে বলো অক্সিজেনের তড়িৎচলনতা বেশি নাকি হাইড্রোজেনের তড়িৎচলনতা বেশি? তড়িৎচুম্বকতা হ্যাঁ, অক্সিজেনের বেশি হয়। অক্সিজেনের বেশি। তাহলে এখানে সম্পর্কটা হচ্ছে এরকম, তাহলে এটা অবশ্যই ওপি, অর্থ প্যারা পজিশনে বিক্রিয়াগুলো ঘটবে। হুম, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আবার এখানে কে যুক্ত আছে, সি ডাবল এইচ, ঠিক আছে? সি, সি এর সাথে ও, তার সাথে আবার ওইচ। সি ডাবল এইচ কিন্তু দেখতে এরকম, তাই না? হুম হুম। অক্সিজেনের সাথে কিন্তু আবার ওইচ নিয়ে কাজ করতে হবে না, কিন্তু আমার দেখতে হবে যে বেঞ্জিনের সাথে সাথে যার যোগাযোগ তার একদম ইমিডিয়েট পরেরটা কে। ওইচ কিন্তু ইমিডিয়েট পরেরটা না, তাই না? অক্সিজেন, তো ওইচ এর কথা বাদ। আচ্ছা এখানে এক্স আচ্ছা। কে, এখানে এক্স হচ্ছে কার্বন আর কার্বন আর ওয়াই অক্সিজেন। হচ্ছে অক্সিজেন। কার তড়িৎচলনতা বেশি? অক্সিজেনের। অক্সিজেনের। তো এটা এরকম, তাহলে এটা অবশ্যই মেটা। ও, শর্টকাট ট্রিক সব। বুঝছো? হুম। 3 নাম্বারটা দেখো। এন, নাইট্রোজেনের কার্বন, এক্স হলো এন, হ্যাঁ, আর ওয়াই হলো সি। আচ্ছা, নাইট্রোজেন তড়িৎচলনতা কার্বন অপেক্ষা বেশি, এস। ওকে। বুঝছো? ইয়েস, হ্যাঁ। আচ্ছা, সিএস3 এটা তো বুঝছো, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা বুঝলে বিক্রিয়াগুলো দেখো, সবগুলো বিক্রিয়া তোমার অর্থ বা প্যারা পজিশনে গিয়ে যুক্ত হচ্ছে। পড়ো এটা। গাঢ়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তরুণী বিক্রিয়া অর্থ পড়ার দরকার নেই, আচ্ছা বিক্রিয়াগুলো দেখো তাহলেই বুঝবা, পড়ার দরকার নেই। CH3 তার সাথে যুক্ত হচ্ছে কি, এই HNO3 NO2। দিচ্ছি, HNO3 দিচ্ছি মানে কি নাইট্রেশন ঘটাচ্ছি। হ্যাঁ, নাইট্রোজেন ঘটাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ঢুকবে কে, NO2। NO2 কোন কোন পজিশনে ঢুকছে দেখো, NO2 একটা ঢুকছে অর্থ পজিশনে আর একটা ঢুকছে প্যারা পজিশনে। প্যারা পজিশনে, হ্যাঁ, অর্থ আর প্যারা থাকছে। ঠিক আছে, মেটা পজিশনে কেউ ঢুকছে? না। কথা হলো বিক্রিয়াটা আসলে দেখতে এমন না। কথা হলো বিক্রিয়াটার সময় সবগুলাই তৈরি হয়, অর্থ নাইট্রোটলুইন তৈরি হয়, প্যারা নাইট্রোটলুইন তৈরি হয়, আবার মেটা নাইট্রোটলুইন তৈরি হয়, কিন্তু সম্পর্কটা কি, অর্থ টলুইন। অর্থর স্পট কয়টা বলো তো? অর্থ হ্যাঁ, অর্থ দুইটা করে। দুইটা। দুইটা। অর্থতে তৈরি হয় 64%, অর্থ নাইট্রোটলুইন তৈরি হয় 64%। প্যারার যেহেতু একটু কম, প্যারা হচ্ছে তোমার অর্থর অর্ধেক, তাই এটা তৈরি হয় হচ্ছে 31%। হ্যাঁ, 31% তৈরি হয়। 31 কি 64? 32। না না, পুরোপুরি অর্ধেক হয় না, মনে করা হচ্ছে পুরোপুরি অর্ধেক হয় না, এত পারফেক্টলি হয় না। 33%, 33% তৈরি হয়, 33% তৈরি হয় প্যারা, বুঝছো? আবার মেটাও তৈরি হয়, কিন্তু মেটা তৈরি হয় কত পার্সেন্ট, মেটা তৈরি হয় 3%। এত কম? তো বুঝতেই পারতেছো যে এই দুটোর সামনে এটা আসলে কিছুই না, কিছুই না। তো এটাকে লেখা হয় না। বুঝছো? এটা মনে ওকে। রাখবা যে যতগুলা তুমি বিক্রিয়া পড়বা যেগুলা বলবে অর্থ প্যারা নির্দেশক, সেখানে মেটাও তৈরি হয়, কিন্তু মেটার পরিমাণ এতটাই কম যে ওটাকে হিসাবের বাইরে রাখা হয়। আবার যখন মেটা ওকে। পড়বা তখন মেটার পর তুলনায় অর্থ প্যারার পরিমাণ এতটাই কম যে মেটা অর্থ প্যারাকে ইগনোর করা হয়। বুঝছো? আচ্ছা। আচ্ছা, তাহলে হুম। সিএইচ3 এর সাথে টলুইনে যতগুলো বিক্রিয়া আমি পড়বো সবগুলা কি ধরনের বিক্রিয়া হবে, অর্থ প্যারা বিক্রিয়া। ঠিক আছে, এটা গেল অর্থ টলুইনের প্যারা। নাইট্রেশন, এটা হুম হুম। টলুইনের ক্লোরিনেশন। আবার টলুইন ক্লোরিন ঢুকতেছে, তাহলে ক্লোরিন কোন জায়গায় ঢুকবে, অর্থ প্যারা পজিশনে ঢুকবে। অর্থ প্যারা পজিশনে ঢুকবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, টলুইনের উপর টলুইনের দেখো ক্লোরিনেশন করছি, ক্লোরিনেশনের সময় সূর্যালোকের অনুপস্থিতিতে এটা করা হয়েছে, তাই অর্থ প্যারা পজিশনে গেছে। সূর্যালোকের উপস্থিতিতে করলে বিক্রিয়াটা অন্যরকম হয়। ইম্পর্টেন্ট জিনিস, আচ্ছা। হুম। সূর্যালোক থাকা যাবে না, সূর্যালোকের উপস্থিতিতে করলেই বিক্রিয়াটা অন্যরকম হবে, ক্লোরিনেশন হবে না। ক্লোরিন ঢুকবে কিন্তু অন্যভাবে ঢুকবে। কোন জায়গায় ঢুকবে জানো, পার্শ্ব শিকলে ঢুকবে। পার্শ্বশীল। আচ্ছা সূর্যের আচ্ছা। আলো দিলেই সরাসরি হচ্ছে মিথাইল মূলকে ঢুকবে, নিউক্লিয়াসের সাথে ওকে। যুক্ত হবে না। বুঝতে পারছো? তো ক্লোরিনের অনুপস্থিতিটা জরুরি। আচ্ছা, এরপর কি, এরপরে আছে হচ্ছে আবার ক্লোরিনেশন, যে সূর্য আলোক দিছে দেখো কোন জায়গায় ঢুকছে, হুম। পার্শ্ব শিকলে ঢুকছে। পার্শ্বশীলে ঢুকবে। আচ্ছা, হুম হুম। সালফোনেশন, SO3H ঢুকবে কোন কোন জায়গায় যাবে, যেহেতু এটা টলুইন তাহলে যাবে হচ্ছে অর্থ প্যারা পজিশনে যাবে।
হুম হুম অ্যালকাইলেশন, CH3 কোন জায়গায় যাবে? অর্থ প্যারা পজিশনে যাবে। অর্থ অ্যাসিটাইলেশন বা অ্যাসাইলেশন একই জিনিস, কোন জায়গায় যাবে? যাবে হচ্ছে অর্থ প্যারা পজিশনে। CO3 CO অর্থ CH3 CH3 যুক্ত হয়েছে, বুঝছো? হ্যাঁ আচ্ছা, মেটাজাইলিন প্রিপারেশন। এখন কথা হলো টলুইনে আমি কি বলছি? টলুইনে আমি বলছি যে জাইলিন যদি তৈরি হয়, তৈরি হবে অর্থোজাইলিন না হলে প্যারাজাইলিন। কিন্তু দেখো এখানে কি তৈরি করছে? মেটাজাইলিন তৈরি করছে। অধিক পরিমাণ শুষ্ক ClCl3 প্রয়োগ করতে হবে, অধিক পরিমাণ শুষ্ক। যদি তুমি LCl3 লেখো, শুষ্ক LCl3 লেখো, তাহলে এটা অবশ্যই অর্থ বা প্যারা হবে। কিন্তু যদি শুধুমাত্র কেবল যদি অধিক শব্দটা ইউজ করো, তখনই তোমার মেটাজাইলিন তৈরি হবে, মানে বেশি মাত্রায় প্রয়োগ করতে হবে LCl3। ওকে বুঝতে পারছো? হ্যাঁ বেশি মাত্রায়। আচ্ছা, মেটাজাইলিন প্রিপারেশন গেল। OH ফেনল কি? ফেনলও কি হচ্ছে তোমার? ফেনল হচ্ছে অর্থপ্যারা নির্দেশক আবার, ঠিক আছে? ফেনলের নাইট্রেশন করলে অর্থ বেড়ায় যাবে। ফেনলের হ্যালোজিনেশন, এটা আমি অ্যাড করি নাই কেন, ভুলে গেছি। বইয়ে আছে ফেনলের হচ্ছে হ্যালোজিনেশন বইয়ে আছে, তো বই থেকে খুঁজে নিও। আচ্ছা ওয়েট, দাঁড়াও। আচ্ছা শাহরিয়ার দেখো, ওটা পাইতেছি না, তোমার বইয়ে কোনো জায়গায় আছে মনে হয়। আচ্ছা দেখো, অ্যানিলিন, অ্যানিলিন আমরা পড়ছি কি? অর্থ প্যারা নির্দেশক। তো এটা যখন হ্যালোজেনেশন করবা, হ্যালোজেন ঢুকবে কোন জায়গায়? অর্থ প্যারা পজিশনে ঢুকবে, ঠিক আছে? কিন্তু এটা একটা অন্য রকমের বিক্রিয়া, ওকে ঠিক আছে? হুম এটা কি? এটা হচ্ছে নাইট্রোবেনজিন। কথা হলো নাইট্রোবেনজিন হচ্ছে মেটা নির্দেশক। তো দেখো 93%ই মেটা তৈরি হয়েছে, বাকি দুইটা মিলায় তৈরি হয় হচ্ছে বাকি 7%। তো এটাকে ইগনোর করা হয়, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা হুম আচ্ছা, গেল এই জিনিস। টলুইন বুঝছো? এতক্ষণ যা পড়ছি বুঝছো? অর্থপ্যারা নির্দেশক বুঝছো? হ্যাঁ আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে টলুইনে যাচ্ছি। টলুইনে যা যা পড়ার কথা ছিল আমরা সব পড়ে ফেলছি অলরেডি। জাস্ট কিছু প্রিপারেশন আছে, জাস্ট মুখস্থ জিনিস, বোঝার কিছু নাই। তার মধ্যে অনেক কিছু পড়ে ফেলছি, যেমন হচ্ছে বেনজিনের অ্যালকাইলেশন পড়ছি, সেখানে টলুইন তৈরি হয়। হ্যাঁ বেনজালডিহাইডের ক্লিমেনসন বিজারণ, এটা মুখস্থ করতে হবে। উডস্ফিডিক বিক্রিয়া থেকে তৈরি করা যায়, এটা মুখস্থ করতে হবে। পেট্রোলিয়াম থেকে তৈরি পড়ছি অলরেডি, ঠিক আছে? টলুইনের পার্শ্ব শিকলের জারণ করে নিবা, বোঝার মতো কিছু নেই, এগুলোর মেকানিজম পড়া লাগে না, বুঝছো? আচ্ছা এগুলো জাস্ট হচ্ছে মুখস্থ করতে হয়। তোমার এই যে ইটার্ড বিক্রিয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। একটা জিনিস বলে রাখি, যে বিক্রিয়ার নাম আছে, বুঝছো, কে যে বিক্রি বিক্রিয়ার নাম আছে ওটা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন ধরো উডস্ফিডিক বিক্রিয়া ইম্পর্টেন্ট, কারণ এটা বিজ্ঞানীর নামে তৈরি করা হয়েছে। এগুলোকে বলা হয় নেম রিয়াকশন, বুঝছো? নাম আচ্ছা বিক্রিয়া, নাম বিক্রিয়া গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন ইম্পর্টেন্ট। বেনজালডিহাইডের ক্লিমেনসন বিজারণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর কি টলুইনের পার্শ্ব শিকলের জারণ, এটার নাম নাই, তো এটা বেশি ইম্পর্টেন্ট না। ইটার্ড বিক্রিয়া নাম আছে, তো এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা টলুইনের পার্শ্ব শিকলের কোরিলেশন একটু পড়ছি, একটু আগেই পড়ছি। বেনজিনের হ্যাঁ সকল বিক্রিয়া একসাথে দেওয়া আছে, বেনজিনের টলুইনের সকল বিক্রিয়া একসাথে দেওয়া আছে, বুঝছো? তো এগুলা হচ্ছে পড়ে নিবা নিজ দায়িত্বে। এখানে বোঝানোর মতো কিছু নাই, বোঝানোর মতো যা যা ছিল সব কমপ্লিট করছি। অ্যারোমেটিক হাইড্রোকার্বন শেষ বলতে গেলে, আমার পড়ানো শেষ, তোমার পড়া শুরু, ওকে বুঝতে পারছো? হুম তো এখন হচ্ছে পড়তে হবে। তুমি কাজ করবা কি, তুমি সবগুলা পড়ে ফেলবা, মুখস্থ করে ফেলবা, বুঝছো? আমি স্লাইড ঠিক আপলোড আছে দিয়ে দিচ্ছি এখনই, স্লাইড তোমাকে শেয়ার দিয়ে দিচ্ছি। স্লাইড দেখে দেখে পড়তে চাইলে স্লাইড দেখে দেখে পড়ো, কিন্তু যে একই কথা বলবো, স্লাইড দেখে দেখে ইয়া পড়ার দরকার নেই। টেম্পারেচার গুলো অ্যাটলিস্ট পড়ার দরকার নেই, টেম্পারেচার গুলো যা যা তোমার সেটা অনুসারে পড়বা, ঠিক আছে? আচ্ছা আর তো অ্যারোমেটিক শেষ। কালকেরটা আর আজকেরটা আপনি ক্লাসটা আপলোড দিয়ে দিন কালকেরটা আপলোড দিই আজকে নাই, তাই না? পরে না কালকে আরেকটা আমি আপলোড দিয়ে দিব, আজকেরটাও দিয়ে দিব। আর এই কালকেরটা আপলোড দিছি একটু আগে দিছি, এই ক্লাস শুরু করার আগে ও দিছি, 1টার দিকে, ঠিক ও আছে? আচ্ছা চেক করে নিও।